আচ্ছা, ওয়ার্ক স্টাডি পিপিসি পার্ট বি এর লাস্ট লেকচার। আমরা ভিতরে চলে যাই। প্রথমত আমরা ডেফিনেশন নিয়ে কথা বলবো। ডেফিনেশন অফ ওয়ার্ক স্টাডি। ওয়ার্ক স্টাডি জিনিসটা আসলে কি? এখানে যেভাবে দেওয়া আছে দেখো, ওয়ার্ক স্টাডি রেফার্স টু এ সিস্টেমেটিক এক্সামিনেশন অফ মেথডস of carrying out activities to improve the efficiency and productivity of operations. It involves analyzing the work process to identify the best and most efficient way to perform tasks, reduce waste, and optimize resource utilization. তার মানে একটা ম্যানেজমেন্ট প্রসেস, যেটা হচ্ছে প্রোডাকশনের ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে করা হয়। যে কোনো একটা কাজ আমরা প্রথমে একবার যদি করি, কাজটার ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কাজটা ফেইলিয়ারও হতে পারে, কিন্তু একবার প্রসেস করে আগালে একটা আইডিয়া পাওয়া যায় যে আসলে কিরকম হতে পারে সিচুয়েশন। যেমন এই রিসেন্ট ভূমিকম্প যেটা হয়ে গেল, রিক্টার স্কেলে 5.7 লগারিদম যে স্কেল, সেই স্কেল অনুযায়ী। তো ভূমিকম্প, যাই হোক, এটা আমাদের জন্য একটা নতুন, কারণ ভূমিকম্প আমরা মোটামুটি গত 10-15 বছরে অনেকগুলা ছোট ছোট ভূমিকম্পই প্রতি বছরই দু একটা আমরা টের পাই বা টের পাই না। কিন্তু এইরকম লাইফ থ্রেটনিং, যখন মনে হয় যে লাইফ শেষ হয়ে যেতে পারে যে কোনো সময়, এরকম একটা রিয়েলাইজেশন যখন চলে আসে, সেটা আমাদের জন্য নতুন। এরকম সিচুয়েশন আমরা ফেস করি নাই দেখেই প্যানিকটাও বেশি হয়, বা ইরর গুলা বা লিমিটেশন গুলাও মাথায় আসে, বা কি কি করণীয়, এই জিনিসগুলা নিয়ে মানুষের আগ্রহ তৈরি হয়। তো এরকম ভূমিকম্প যদি এই স্কেলের, আল্লাহ না করুক, কিন্তু আরো 2-3টা ফার্দার হয়, তাহলে কি হতে পারে কনসিকুয়েন্স, এই ভয়ে। যেমন এই কনসিকুয়েন্সের একটা হচ্ছে, আমরা আজকে অনলাইনে ক্লাস করতেছি। হলের অবস্থা, হলের ইনফ্রাস্ট্রাকচার, ভার্সিটির ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কিছু ডাউট তৈরি হওয়ার কারণেই কিন্তু আমরা আজকে অনলাইন সেশনে চলে আসছি সবাই। তো ওয়ার্ক স্টাডি বলতে এই জিনিসটাই আসলে ইন্ডিকেট করে যে একটা প্রসেস, যেমন প্রথম, যেমন আমাদের জন্য এটা নতুন যে ভূমিকম্প অনেকই প্রেডিকশন হচ্ছে, অনেক বছর ধরেই টিভিতে বা নিউজে আর্টিকেল আসছে এটা নিয়ে, অনেক আলোচনা হয়েছে। আমিও ক্লাসে বহুবার পোলাপানের সাথে এটা নিয়ে কথা বলছি। তোমাদের সিনিয়র ব্যাচের 2-3 বছর আগেও আমি এটা নিয়ে কথা বলছি ক্লাসে। তো কথা হচ্ছে যে ওটা ছিল জাস্ট থিওরিটিক্যাল আলোচনা। বাস্তবে যখন একটা জিনিস ফিল করা যায় বা প্র্যাকটিক্যালি নিজে এক্সপিরিয়েন্স করা যায়, তখন হচ্ছে প্রকৃত সিচুয়েশনটা রিয়েলাইজ করা যায়। ওয়ার্ক স্টাডির কনসেপ্টটা ওই জায়গা থেকেই আসছে। ওয়ার্ক স্টাডি জিনিসটা একটা কাজ, নতুন কোনো একটা কনসেপ্ট যেটা নিয়ে আমি প্রথমে কাজ করব, কাজ করলে ট্রায়াল অ্যান্ড এরর আসবে। ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে এরর গুলাকে আমার এলিমিনেট করতে হবে। আমার সময় কত লাগতেছে সেটা মাথায় রাখতে হবে। কাজটার অ্যাকুরেসি কিরকম সেটা মাথায় রাখতে হবে। কি কি ভুল করলাম কাজটা করতে, যে সেই জিনিসগুলো আমাকে কনসিডার করতে হবে। এবং পরবর্তী বার যখন কাজটা করব, তখন আমাকে যতটুক আগের বারের চেয়ে বেটার ওয়েতে কাজটা করা যায়, সেই জিনিসটা এনশিওর করতে হবে। সেটা করতে গেলে আমাকে কিছু ডকুমেন্টেশন মেনটেন করতে হবে, আগের কাজের রেকর্ডিং, আগের কাজ কি কি প্রসেসে করেছি, কি কি ভুল হয়েছে, বা কিভাবে কি জিনিসটা করার কারণে ভালো হয়েছে, এই জিনিসগুলো রেকর্ডিং থাকবে। একটা প্যাটার্ন তৈরি হবে 3-4 বার করার পরে, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম করার পর একটা প্যাটার্ন তৈরি হবে। এবং সেটার উপর তখন অ্যানালাইসিস করা যাবে। একটা কাজ 5-6 বার, 10-12 বার, 20-25 বার করার পরে সেটার উপর একটা অ্যানালাইজিং, একটা কম্পিউটিং, অথবা একটা, কি বলবো, ক্রিয়েটিভিটি শো করারও জায়গা থাকতে পারে, যেটাকে আমরা রিসার্চ বলি। তো এই টাইপের সবকিছু করার পরে একটা সেট আপ তৈরি হয়ে যায়। ফ্যাক্টরি লেভেলের কথা চিন্তা করে দেখো, তোমরা সবাই ফ্যাক্টরিতে গিয়েছো, 2 মাসের মতো যাতায়াত ছিল। প্রোডাকশনের অনেক ধরনের কাজই দেখেছো, নিটিং এর কাজ দেখেছো, উইভিং এর দেখেছো, ডাইং, ফিনিশিং, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, এমনকি প্যাকিং পর্যন্ত অনেকে দেখার সৌভাগ্য হয়েছে, যে প্যাকিং করে শিপমেন্টে কিভাবে যায়, মার্চেন্টাইজাররা কিভাবে ডিল করে, মার্কেটিং এর লোকজন কিভাবে ডিল করে, প্রোডাকশনের লোকজন কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করে, ম্যানেজাররা, টেক্সটাইল ইঞ্জিনিয়াররা কিভাবে করে। একটা সবই একটা নিয়মতান্ত্রিক ওয়েতে হয়, একটা সেট আপ আছে। সেই সেট আপটাকেই আসলে এখানে ইন্ডিকেট করতেছে হচ্ছে ওয়ার্ক স্টাডি। যে সেট আপ, সেই সেট আপটা যদি ডকুমেন্টেশনে নিয়ে আসা যায়, বেনিফিট গুলা কি কি,
বেনিফিট গুলা হচ্ছে নতুন একজন মানুষ যাকে আমি এই সেটআপের সাথে ইনক্লুড করতে চাই, যেমন তোমরা কয়দিন পরে পাশ করে চাকরি করতে ঢুকবা, একেবারে ধরো নিউ, তেমন কোনো অভিজ্ঞতা নাই কাজ করার, বা অনেক কিছু শিখার আছে। কিভাবে শিখবা? হয়তো কেউ মেন্টরিং করবে, কেউ গাইড করবে, কিন্তু মেইনলি হচ্ছে পুরো প্রসেসটা তোমাকে স্টাডি করতে হবে, বা পুরো প্রসেসটা নিজের অবজারভেশনের মাধ্যমেই গো থ্রু করে একটা আইডিয়া নিতে হবে যে তোমার কাজটা কি, কিভাবে ভালো মতো করা যায়। তো এই পুরো প্রসেসের যে ব্যাপারটা, এই জিনিসটাকেই আমরা বলতেছি হচ্ছে ওয়ার্ক স্টাডি। ঠিক আছে? ওয়ার্ক স্টাডি বলতে তাহলে বুঝাচ্ছে যে প্রোডাকশনের কাজটা করা হয় সেই কাজের সব খুঁটিনাটি খুঁটিনাটি সবকিছু নিয়ে ডিসকাশনের পরে কিভাবে বেটারমেন্ট বা কিভাবে ভালো করা যায়, এই ব্যাপারগুলাই চলে আসবে হচ্ছে ওয়ার্ক স্টাডির ভিতরে। তাহলে ডেফিনেশন আমি বুঝালাম একভাবে, আর এখানে দেওয়া আছে 2 লাইনের একটা ডেফিনেশন। এখন যেটা যেভাবে পরীক্ষায় অ্যান্সার করা ইজি হয় সেভাবেই তোমরা অ্যান্সার করবা, এটা মুখস্থ করার তেমন কিছু নাই, বোঝার ব্যাপার আছে, এই জন্য এত কথা বললাম। এখানে 2 লাইনের ডেফিনেশনে যদি আমরা আবার ব্যাক করি, তাহলে দেখো, ওয়ার্ক স্টাডি রেফার্স টু এ সিস্টেমেটিক এক্সামিনেশন। আমি যে কথাটা বলছি যে একটা কাজ করার পর সেটা এক্সাম করা, কাজটা কিভাবে একটা সিস্টেমের মধ্যে ফেলে এক্সাম করা, অফ মেথডস অফ ক্যারিং আউট অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটি যা আছে সেই অ্যাক্টিভিটি গুলাকে ভালো মতো এক্সামিন করা। কেন? যাতে পরবর্তীতে এফিসিয়েন্সি প্রোডাক্টিভিটি অফ দ্যাট অপারেশন আরো বেটার ওয়েতে বা ইমপ্রুভড ওয়েতে যাতে করা যায়, এটা। আর এর পরের লাইনে কি বলেছিল? ইট ইনভলভস অ্যানালাইজিং দ্য ওয়ার্ক প্রসেস টু আইডেন্টিফাই, আইডেন্টিফাই কথাটার উপর এখানে জোর দেওয়া আছে, অ্যান্ড বেস্ট অ্যান্ড মোস্ট এফিশিয়েন্ট ওয়ে টু পারফর্ম টাস্ক, মানে কাজটা ভালো মতো যাতে করতে পারা, মিনিমাম ওয়েস্ট, ওয়েস্ট রিডাকশন, অ্যান্ড অপটিমাইজ রিসোর্স ইউটিলাইজেশন, প্রপার ইউটিলাইজ যাতে হয়, যে রিসোর্সটা হাতে আছে এই জিনিসটা যাতে করা যায়। এখন বাংলাদেশে আর্থকুয়েক সিচুয়েশনের ওয়ার্ক স্টাডি যদি তোমরা করতে যাও, তাহলে তোমরা দেখতে পারবা যে আমাদের ঢাকা শহর এমন একটা অবস্থায় আছে এখন, এই অবস্থা থেকে সলিউশন দিতে গেলেও মিনিমাম 15-20 বছরের একটা প্ল্যান লাগবে। তারপরে সেই অনুযায়ী বাস্তবায়ন করতে করতে 15-20 বছরের মতোই সময় লাগবে আসলে, যদি প্রপারলি অন্য শহর, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, জাপানের এক্সাম্পল দেখি, ইউরোপের এক্সাম্পল দেখি, এখন ওর কাছাকাছি লেভেলে রিচ করতে 15-20 বছরের একটা সময় আমাদের দিতে হবে। তার মানে 15-20 বছর আগের থেকে ওয়ার্ক স্টাডি ডেভেলপমেন্ট করলে এবং বাস্তবায়ন করলে বর্তমানে সেটার ইম্প্যাক্ট পাওয়া যেত, যেহেতু যায় নাই। এখন আমরা এটাকে পুরাপুরি আধ্যাত্মিক লেভেলে নিয়ে যেতে পারি, যে স্পিরিচুয়ালি বা রিলিজিয়াসলি চিন্তা করে সান্ত্বনা নিতে পারি, অথবা মনে সাহস নিতে পারি। এর বাইরে আসলে কিছু করার থাকে না। তাহলে ওয়ার্ক স্টাডির ইম্পর্টেন্স এখানেই, যে ওয়ার্ক স্টাডিটা প্রপার সময়ে যদি করা হয় তাহলে হচ্ছে সেটা রেজাল্টটা ভালো হবে, আর যদি বাস্তবায়ন প্রপার সময়ে না করা হয় তাহলে সেটার ইম্প্যাক্টটা খুব একটা সিগনিফিকেন্ট হবে না। এখন আসো কোশ্চেনটা কি হবে তাহলে, ডেফিনেশন অফ ওয়ার্ক স্টাডি, কোশ্চেন নাম্বার 1। একই সাথে জোড়া লাগবে হচ্ছে কম্পোনেন্ট অফ ওয়ার্ক স্টাডি। কোশ্চেনটা আসলে এভাবেই আসবে পরীক্ষায়, যে ডেফিনেশন অফ ওয়ার্ক স্টাডি এন্ড কম্পোনেন্ট অফ ওয়ার্ক স্টাডি। মার্কস কিরকম হতে পারে? ডেফিনেশনের মার্কস 2 আর কম্পোনেন্টের মার্কস 2, দুইটা ভাগে ভাগ করা আমরা দেখতেছি এখানে। তাহলে যদি ওয়ার্ক স্টাডি আসে তাহলে এটার মার্কস থাকবে পরীক্ষায় 4, ডেফিনেশন এন্ড কম্পোনেন্ট অফ ওয়ার্ক স্টাডি। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। কম্পোনেন্টস এর ভিতরে আমরা আসি, 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে মেথড স্টাডি আর একটা হচ্ছে টাইম স্টাডি। 2 ভাগে ভাগ, যেভাবে নামকরণ করা হয়েছে অ্যাকচুয়ালি কন্টেন্ট সেম। মেথড স্টাডি মানে ফোকাসিং অন হাউ এ টাস্ক ইজ ডান। একটা কাজ, যেমন আমরা যখন ক্রিটিক্যাল পাথ মেথড নিয়ে আলোচনা করছি তখন হচ্ছে আমরা দেখতে পারছি, ও আচ্ছা সরি, সবাইকে তো আর পড়াই নাই ক্রিটিক্যাল পাথ মেথড, যাই হোক, যখন আমরা আলোচনা করছি একটা কাজ কতভাবে কমপ্লিট করা পসিবল, তখন হচ্ছে আমরা সবসময় কোনটা চুজ করব, যে এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট পলিসির সাথে, বা আমার ব্যক্তি, যেমন তোমাদের পরীক্ষা সামনে, এখন তোমরা এখানে যদি 100 জন মানুষ থাকো, সবাই একভাবে ডিল করো না। কেউ যারা গোছানো স্বভাবের তারা অনেক আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখো, কন্টেন্ট গোছানো থাকে, ক্লাস লেকচার গোছানো থাকে, স্যার কিভাবে পড়াইছে সুন্দর মতো নোট ডাউন থাকে, কন্টেন্ট কি পড়তে হবে এগুলা গোছানো অবস্থায় থাকে, তাদের কাছে একরকম পরীক্ষার প্রিপারেশন। আর কেউ কেউ আছে টেনশনই নাই, পরীক্ষার 1 দিন আগে বা 2 দিন আগে হচ্ছে মানে পড়ার ব্যাপারটা মাথায়, যে পড়তে হবে, পড়াশোনা করতে হবে, তাহলে তার 2 দিন আগে তখন সে হচ্ছে আউটসোর্সিং করবে, যারা গোছায় রাখছে তাদের সাথে যোগাযোগ করবে, তাদের কাছ থেকে নিবে। তারপরে
নিজে একটু দেখে চিন্তা করবে কোনটা কিভাবে পড়তে হয়, তারপর সেই অনুযায়ী 1-2 দিন সব কাজ বাদ দিয়ে পড়াশোনা করবে। আরো হাই লেভেলের মানুষ আছে তোমাদের ভিতরে যারা এত চিন্তা ভাবনা করবে না, একেবারে পরীক্ষার দিন সকালে, যেহেতু তোমাদের পরীক্ষা নর্মাল হলে দুপুরের দিকে হয়, একেবারে সকালে ঘুম থেকে উঠে যা পায় সামনে, যে যেমনে বলে সেভাবেই মোটামুটি 2-3 ঘন্টা চেষ্টা করে যাবে। কথা শুনবে কারো কিছু, চোখ বুলায় দেখবে, পরীক্ষায় একটু পরে ঢুকবে 10-15 মিনিট, ওই 10-15 মিনিটেও আরো 3-4টা কন্টেন্ট যতটুকু গো থ্রু করা যায় চেষ্টা করে ঢুকবে। তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম মেথড স্টাডি জিনিসটাই হচ্ছে সেটা কার জন্য কোনটা সুইট করে, কার পার্সোনালিটি, কার প্রিপারেশন, কার আউটকাম কি চাচ্ছে আসলে, তার উপর সুট করে হচ্ছে মেথড স্টাডিটা করা হয়। তার মানে মেথড স্টাডি ফোকাসিং অন কিভাবে কাজটা আমি কমপ্লিট করব। মেথড যত গোছানো হবে, যত কম্প্যাক্ট হবে বা ওয়েল প্ল্যান্ড হবে, কাজের আউটকামটা তত বেটার হবে, রেজাল্টটা তত ভালো হবে। আর মেথড যত অগোছালো হবে বা বিশৃঙ্খল হবে বা আনপ্ল্যান্ড হবে, তত আউটকামটা সেরকম হবে। এই জিনিসটা ইন্ডিকেট করতেছে এখানে কম্পোনেন্ট অফ ওয়ার্ক স্টাডির মেথড স্টাডিটা, যে কি অ্যাপ্রোচে হচ্ছে আমার সামনের দিকে যেতে হবে। দেখো এখানে কথাই লেখা আছে, ফোকাসেস অন হাউ এ টাস্ক ইজ ডান, aims to identify and implement improvements in the work method, workplace layout, and tools used. Our goal: improve workflow and eliminate unnecessary motions or steps. প্রোডাকশনের ক্ষেত্রে খুবই একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে যত মিনিমাইজ করা যায় ওয়েস্ট অথবা টাইম, যত সেভ করা যায়, কারণ আমরা জানি টাইম ইজ ইকুইভ্যালেন্ট টু মানি। লিড টাইম থাকে 40 দিন, সরি 30 দিন, 45 দিন, 90 দিনের একটা টাইম ফ্রেম থাকে। এর ভিতরে আমি যত সময় বাঁচাবো অ্যাজ এ মার্চেন্টাইজার তত আমার ক্রেডিট, অ্যাজ এ প্রোডাকশন অফিসার যত বেশি আমি প্রোডাকশনটা ঠিক টাইমলি করে দিতে পারবো তত আমার ক্রেডিট। সেকেন্ড যে কম্পোনেন্ট সেটাকে আমরা বলতেছি টাইম স্টাডি। টাইম স্টাডিতে কি বলছে, ইনভলভস ডিটারমাইনিং দ্য টাইম রিকোয়ার্ড টু ক্যারি আউট এ টাস্ক ইউজিং দ্য বেস্ট মেথড, helps in setting standard times, planning labor, scheduling tasks and calculating cost. তার মানে মেথড স্টাডি আগে আসবে। যে কোনো একটা ওয়ার্ক স্টাডি কেউ প্ল্যান করতে গেলে প্রথমে কোন মেথডে কাজ করব আর তার পরবর্তীতে কত সময়ের ভিতরে কাজটা কমপ্লিট করব। যেমন যে আগের এক্সাম্পলেই চলে যাই, পরীক্ষার জন্য যে সুন্দর মতো গোছায় পড়াশোনা করছে সে তো নিশ্চয়ই ফুল অ্যান্সার পরীক্ষায় যাতে দিতে পারে, কোনো কোশ্চেনের অ্যান্সার বাদ না পড়ে, ফুল অ্যান্সার ভালো মতো অ্যান্সার করতে পারে, এই জন্যই সে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দিবে। আর যে একেবারে শেষ মোমেন্টে পড়ছে তার হয়তো বা মেইন গোল হচ্ছে 40% বা 45%-এর মতো মার্কস যদি লাকিলি সে তুলতে পারে এক্সাম থেকে, তাহলেই হয়তো সে খুশি। তাহলে মেথড সেই অনুযায়ী হবে, টাইমটাও সেই অনুযায়ী ইউটিলাইজ হবে। যার দরকার হচ্ছে ভালো মার্কস বা ফুল অ্যান্সার বা সবচেয়ে ভালো ভাবে পরীক্ষাটা শেষ করা, সে 3 ঘন্টার টাইমটা সেভাবে ইউটিলাইজ করবে, সময় নষ্ট করবে না, দেখা দেখি এদিক ওদিক ঘাড় ফিরাবে না, বা আননেসেসারি যদি একেবারেই ইমার্জেন্সি না হয় ওয়াশরুমে যাবে না। আর যে হচ্ছে ধরো চিন্তা করবে যে 40% বা 45% পেলেই খুশি, সে পরীক্ষার হলে ঢুকবেই একটু দেরি করে, 10-15 মিনিটে তো ব্যাপার না, কারণ পাশ করতে যতটুকু লিখতে হয় 1.5 ঘন্টার মতো কষ্ট করলেই মোটামুটি আশা করা যায় যদি ঠিক মতো লেখে হয়ে যাবে মোটামুটি। তো সে বাকি সময়টা ওইভাবে ইউটিলাইজ করবে, একটু রিল্যাক্স মুডে থাকবে অথবা একটু ওয়াশরুমে যাবে অথবা যাই হোক, মানে অনেক সময় দেখা দেখি করে টিচার খাতা নিয়ে গেলেও সমস্যা নাই, 10 মিনিট চুপচাপ অন্য কিছু চিন্তা করবে, এক্সাক্টলি। তো মেইন আলোচনার বিষয়বস্তু হচ্ছে কম্পোনেন্ট অফ ওয়ার্ক স্টাডি দুই ভাগে ভাগ করা যাচ্ছে এখানে, মেথড স্টাডি আর হচ্ছে টাইম স্টাডি। এই স্টাডির মেথড গুলা পরীক্ষায় জাস্ট কাকে বলে কিভাবে এরকম 2-3 লাইন করে লিখে দিলেই এনাফ, কারণ 4 মার্কসের যদি কোশ্চেন আসে তাহলে ডেফিনেশন 2 আর হচ্ছে কম্পোনেন্ট হচ্ছে 2 মার্কস। তাহলে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1 আমরা কভার করলাম, ডেফিনেশন অফ ওয়ার্ক স্টাডি আর কম্পোনেন্ট অফ ওয়ার্ক স্টাডি। আচ্ছা, এখন বলো যে তোমরা আমার সাথে আছো কিনা, একটু রেসপন্স করো, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। প্রথম কোশ্চেনটা বুঝতে পেরেছো কিনা বা শুনতে পেয়েছো কিনা ভালো মতো? জি স্যার। জি স্যার, শোনা থ্যাংক ইউ, গেছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে পারপস অফ ওয়ার্ক স্টাডি, আমাদের সেকেন্ড টপিকস। এটা পরীক্ষায় দিলে বড় কোশ্চেন আকারে দিব, কারণ দেখতেছো পয়েন্ট অনেকগুলা, কনসেপচুয়াল কোয়েশ্চেন। ঠিক আছে, আমি তোমাদের ক্লাসে মনে হয় এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। দুই ধরনের টপিকস আমরা মোটামুটি আলোচনা করি, এক ধরনের হচ্ছে টেকনিক্যাল আর এক ধরনের হচ্ছে কনসেপচুয়াল। এখন কনসেপচুয়াল টপিকস মানে হচ্ছে জিনিসটা বুঝে নিজের মতো লেখাটাই বেটার,
আর যেগুলা টেকনিক্যাল সেই জিনিসগুলা ভালো মতো একটু আন্ডারস্ট্যান্ডিং করাটা জরুরি, এবং মোটামুটি ওইভাবে লিখতে পারলে ভালো, তবে কাছাকাছি, একেবারে মুখস্থ তো ডিফিকাল্ট, তবে কাছাকাছি লিখতে পারলে ভালো। তো পারপস অফ ওয়ার্ক স্টাডি হচ্ছে কনসেপচুয়াল টাইপের অনেকটা, মানে নিজের মতো করে লেখাটাই বেটার। কি কি অ্যাসপেক্টের উপর আলোচনা করা হচ্ছে এটা যদি খেয়াল রাখতে পারো আর নিজে যা বুঝছো সেইভাবে লিখতে পারো, পয়েন্ট এখানে দেওয়া আছে এরকম পয়েন্ট আকারে লিখতে পারো, ওটা হচ্ছে বেটার। তো এই টাইপের কোশ্চেন, মানে যদি পারপস অফ ওয়ার্ক স্টাডি তোমাদের পরীক্ষায় অ্যান্সার করতে হয়, তাহলে 6 মার্কসের কোশ্চেন এক্সপেক্ট করতে পারো যদি এই টপিকসটা তোমাদের পরীক্ষায় চলে আসে কোনোভাবে। তো ওয়ার্ক স্টাডির পারপসটা কিন্তু আমি যে আলোচনাগুলা করছি ডেফিনেশন বোঝানোর সময় ওর ভিতরেই চলে আসছে। আমি যদি কিছুই তোমাদের না বুঝাই, তোমরা যদি একটু চিন্তা করো যে কি কি উদ্দেশ্যে মানুষ ওয়ার্ক স্টাডি করে, দেখবা এখানে যে পয়েন্টগুলা বলছো ওই পয়েন্টগুলার কিছু জিনিস অলরেডি তোমাদের মাথায় বের হয়ে যাবে যে আমি এইভাবেই তো চিন্তা করছি। যেমন আমরা পয়েন্টগুলা যদি গো থ্রু করি, প্রথমে বলছে ইমপ্রুভ ওয়ার্ক মেথড টু আইডেন্টিফাই অ্যান্ড ইমপ্লিমেন্ট দ্য মোস্ট এফিশিয়েন্ট ওয়ে টু পারফর্ম টাস্ক, এলিমিনেট আননেসেসারি মোশন স্টেপ অর ওয়েস্টফুল প্র্যাকটিস। পুরোপুরি ডেফিনেশন থেকেই কিন্তু আসছে কথাটা, যে সবচেয়ে ভালো বা এফিশিয়েন্ট ওয়ে যেভাবে কাজটা শেষ করা যায় সেটা আইডেন্টিফাই করব, এবং সেই অনুযায়ী যত ধরনের ওয়েস্ট আছে বা যত ধরনের যে জিনিসগুলো আননেসেসারি সেগুলা রিডাকশন করব। আমার ধারণা এই প্রথম পয়েন্টটা সবার মাথায় একেবারে স্টাডি না করেও, ওয়ার্ক স্টাডির ডেফিনেশনটা যদি খালি শুনে থাকো, তাহলে প্রথম পয়েন্টটা সবার মাথায় এমনি চলে আসার কথা। সেকেন্ড পয়েন্টে যেটা বলছে, সেট স্ট্যান্ডার্ড টাইমস টু এস্টাবলিশ রিয়েলিস্টিক অ্যান্ড ফেয়ার টাইম স্ট্যান্ডার্ড ফর ইচ জব, হেল্পস ইন প্ল্যানিং ওয়ার্কলোড, শিডিউলিং প্রোডাকশন অ্যান্ড ডিটারমাইনিং লেবার রিকোয়ারমেন্ট। এটা একটু প্ল্যানিং এর অ্যাসপেক্ট চলে আসছে। কারণ কি, ম্যানেজারদের কাজটা তো তোমরা ফ্যাক্টরিতে যে দেখছো যে লেবারদের কাজ হচ্ছে কমান্ড ফলো করা, জাস্ট বলবা যেভাবে সেভাবেই করবে, নিজের কোনো ইনপুট দেওয়ার চেষ্টা করবে না। সুপারভাইজার বা লাইন ইনচার্জ বা মেশিন অপারেটর যারা আছে, তারা একটু নিজেদের বুদ্ধি খাটায় কাজ করার চেষ্টা করে। তারা একেবারে একেবারে আমি বলতে চাচ্ছি একেবারে রুট লেভেলের লেবার যারা মেশিন টু মেশিন হেল্পিং কাজ করে বা মেশিনের সাথে থাকে, তারা হচ্ছে জাস্ট অর্ডারটা এক্সিকিউট করে, নিজেরা কোনো অপিনিয়ন দেয় না। তাদের চেয়ে একটু ম্যানেজমেন্টে যারা উপরের লেভেলে আছে, মানে যারা মেশিন অপারেটর, লাইন ইনচার্জ, অথবা হচ্ছে যে তোমাদের কি বলবো, একটু লেস কোয়ালিফাইড যারা তোমাদের চেয়ে, তারা হচ্ছে যে জিনিসটা করে, তারা হচ্ছে একে তো ম্যানেজমেন্টের বা ম্যানেজারের ইনস্ট্রাকশন ফলো করে, তারপর চেষ্টা করে নিজের একটা ইনপুট থাকলে যদি বেটার হয়, বা একটা ওয়ার্নিং যে সতর্ক এইভাবে করলে খারাপ হতে পারে, এই টাইপের জিনিসপত্র শেয়ার করে ম্যানেজারদের সাথে। আর ম্যানেজাররা মেইনলি যে জিনিসটা করে, মানে তোমরা যে জিনিসটা ফ্যাক্টরিতে যদি জব করবা, সেটা হচ্ছে কোনো একটা কাজ তোমাকে করতে দেওয়া হয়েছে, এই কাজটা করার সময় আগে এই কাজটা করা হয়েছিল কিনা ফ্যাক্টরিতে, তুমি নিজে এই কাজটার সাথে কোনো সময় ইনভলভ ছিল কিনা, সেই জিনিসটা মাথায় থাকবে সব সময়। সেই অনুযায়ী কিন্তু একটা ফেয়ার একটা পলিসি মেনটেন করে কাজটা করতে হবে। যেমন এখানে বলছে রিয়েলিস্টিক অ্যান্ড ফেয়ার টাইম স্ট্যান্ডার্ড ফর ইচ জব, কিভাবে আরো বেটার করা যায় বা আগের বারের যে ইস্যুগুলা তৈরি হয়েছিল খারাপ সেগুলা এলিমিনেট করা যায়, এবং ভালো যে জিনিসগুলা করা হয়েছিল সেই জিনিসগুলা যাতে থাকে এইবারও কাজটা করতে গেলে। এই জন্য ওয়ার্কলোড, শিডিউল, লেবার রিকোয়ারমেন্ট, এই জিনিসগুলা সবকিছু এটা এটা হচ্ছে প্ল্যানিং। 2 নাম্বার পয়েন্টটা ইন্ডিকেট করতেছে হচ্ছে এইবার কাজটা করতে গেলে, আগের বার কাজটা করতে গেলে যা হয়েছিল সেইখান থেকে আমরা যেটা বলি বাংলাদেশি ক্রিকেটীয় টার্মে ভুল থেকে শিক্ষা নেওয়া আর কি, যে ভুল কি কি ছিল সেখান থেকে শিক্ষা নিয়ে কিভাবে এবার বেটার ওয়েতে করতে পারি। এই 3 নম্বরে হচ্ছে রিডিউস প্রোডাকশন কস্ট বাই মিনিমাইজিং ওয়েস্ট অফ টাইম, ম্যাটেরিয়াল অ্যান্ড এফোর্ট, ওয়ার্ক স্টাডি হেল্পস লোয়ার ওভারঅল ম্যানুফ্যাকচারিং কস্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, আমরা ফ্যাক্টরিতে যে লেভেলেই যেই জব করুক না কেন, মেইনলি নাম্বারস নিয়ে ডিল করে সবাই, মার্চেন্টাইজার, প্রোডাকশন অফিসার, ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার, অথবা এইচআর অ্যাডমিনের যারা মানুষ, সবারই একটা নাম্বার মাথায় থাকে। একটা নাম্বার হচ্ছে মান্থলি তার নিজের যে স্যালারি আসতেছে সেটা কিভাবে উপরের দিকে নেওয়া যায়, মানে তার যে স্যালারি বা আদার্স বেনিফিট কিভাবে উপরের দিকে নেওয়া যায়, এটা হচ্ছে পার্সোনালি সবার লক্ষ্য থাকে। আর 2 নাম্বার হচ্ছে সেটা অ্যাচিভ করতে গেলে
ফ্যাক্টরির প্রোডাকশনটা ভালো থাকতে হবে বা ফ্যাক্টরির প্রফিট মার্জিনটা ইনক্রিজ হতে হবে। কারণ আমরা নর্মালি কি করি, তোমরা টিউশনি করো অথবা কোচিং এ ক্লাস নাও, স্যালারি বাড়ে কিভাবে বা বোনাস কিভাবে আসে বা আরো বেটার টিউশনি বা কোচিং এ ক্লাস কিভাবে পাওয়া যায়? পারফরমেন্সের উপর। তোমার পারফরমেন্স যত ভালো, তোমার স্টুডেন্ট যত ভালো রেজাল্ট করবে, তত বেশি তোমার প্রবাবিলিটি বেড়ে যাবে পরের বছরে বা পরের সেশনে আরো টিউশনি বা কোচিং এ ক্লাস নেওয়ার প্রবাবিলিটি আরো বেড়ে যাবে। এবং সেই অনুযায়ী তুমি ডিমান্ডও করতে পারবা, যেহেতু এই বছর তোমার 3টা স্টুডেন্ট এইচএসসি পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে, পরের বার তুমি ডিমান্ড করতে পারবা যে আমি এখন থেকে 15 বা 20 বা 25 হাজারের নিচে কাউরে পড়াই না, কারণ আমার সাকসেস রেট 100% একদম টপ রেজাল্টের। তো এই জিনিসটাই হচ্ছে এখানে 3 নাম্বার পয়েন্টে, কস্ট। প্রোডাকশনে কস্ট মিনিমাইজ করা গেলে প্রফিট বাড়বে, এটা তো ইউনিভার্সাল ল। যে খরচ যদি কমে, এমনকি প্রফিট যদি আগের বছর যা করছি এই বছর তাও করি, কিন্তু খরচ যদি কমাতে পারি তাও তো লাভটা বেশি। তাহলে রিডিউসিং কস্টের এক্ষেত্রে এই জিনিসটা প্রথমে, মানে মিনিমাইজিং ওয়েস্ট, টাইম, ম্যাটেরিয়াল, এফোর্ট, এই জিনিসগুলা সবগুলা হচ্ছে চলে আসবে যদি আমি আমার নিজের পারফরমেন্স বা ফ্যাক্টরির পারফরমেন্স বেটার করতে চাই। তাহলে এটাও একটা বড় উদ্দেশ্য, ওয়ার্ক স্টাডি কেন করতেছি, আমাদের কোশ্চেনটাও তো সেটা, যে পারপস অফ ওয়ার্ক স্টাডি। তাহলে 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে আমার কস্ট বা নিউমেরিক্যাল ভ্যালু, মানিটারি ভ্যালুর উপর হচ্ছে ফোকাস দিবে। মানিটারি ভ্যালু বা কস্ট রিডাকশন করতে গেলে রিসোর্স ইউটিলাইজেশন অবশ্যই করতে হবে, যেটা 4 নাম্বার পয়েন্ট। আমার ম্যান মেশিন ম্যাটেরিয়ালের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ব্যালেন্স করে চলা। আমার যেখানে দুইটা ভালো অপারেটর দরকার একটা মেশিন বা একটা গ্রুপ অফ মেশিন হ্যান্ডেল করার জন্য, আমাকে দুইটা মেশিন অপারেটরই রাখতে হবে, কিপটামি করা যাবে না। কারণ এখানে কিপটামি করতে গেলে বা এখানে আমি যদি হাত দিতে যাই, তাহলে উপরের পয়েন্টে আমার কস্টে যে মিনিমাইজিং ওয়েস্টেড টাইম, এটা কিন্তু হলো না, টাইম বেশি লেগে গেল। সো আমাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। আবার যেখানে আমার 2জন লোক দিয়ে কাজ হয়, সেখানে যদি আমি এক্সট্রা 2 থেকে 3জন লোক রাখি, তাহলে দেখা যাবে এটা কিন্তু আবার খারাপ। যতজন মানুষ দরকার তার চেয়ে বেশি একজন রাখা যায় ব্যাকআপ, কেউ বিপদে পড়লে 2জন রাখা যায় ম্যাক্সিমাম, যে কোনো কারণে কেউ ঠিকমতো না করতে পারলে করা যায়। কিন্তু যত বেশি মানুষ একটা সিম্পল কাজ করতে অ্যাড করা হবে, তত আরো বেশি কমপ্লিকেশন চলে আসবে, মানুষের ইনপুট বেশি হবে, ডিফিকাল্ট হবে অ্যাজ এ ম্যানেজার সেটা হ্যান্ডেল করা। তো অপটিমাইজ রিসোর্স ইউটিলাইজেশন অফ ম্যান পাওয়ার, মেশিন, ম্যাটেরিয়াল, এই তিনটার ভিতরে একটা ব্যালান্সড ওয়ার্কলোড এন্ড বেটার মেশিন ইউটিলাইজেশনের ব্যাপারটা ইমপ্লিমেন্ট করতে হবে। তার মানে 3 আর 4 নাম্বার পয়েন্টের ভিতরে একটা লিংক পেলাম আমরা। 3 নাম্বার পয়েন্টে বলছে রিডিউস প্রোডাকশন কস্ট, মানে নিউমেরিক্যাল ভ্যালুতে আমাকে হচ্ছে নাম্বার দেখাতে হবে। এই নাম্বার দেখাতে গেলে আমাকে রিসোর্সটা প্রপারলি ইউটিলাইজ করতে হবে। 5 নাম্বার পয়েন্টে বলছে ইনক্রিজ প্রোডাক্টিভিটি, এনহ্যান্সেস আউটপুট বাই মেকিং ওয়ার্ক ফাস্টার, ইজিয়ার অ্যান্ড মোর কনসিস্টেন্ট, লিডস টু ইনক্রিজড এফিসিয়েন্সি উইদাউট কম্প্রোমাইজিং কোয়ালিটি। এই 5 নাম্বার পয়েন্টটা আমি তোমাদের ক্লাসে বলছিলাম একটা জিনিস, আমার মনে হয় তোমাদের 3 ডিপার্টমেন্টেই বলছি। সেটা হচ্ছে একজন কোয়ালিফাইড ভালো টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার যে হচ্ছে ফ্যাক্টরি লেভেলে স্ট্রাগল করতেছে, তাদের ভিতরে কিছু বেসিক পার্থক্য আছে। পার্থক্যের ভিতরে সবচেয়ে মেইন ফোকাসিং পয়েন্ট কিন্তু এটাই, যে ফ্যাক্টরিকে স্যালারির চেয়ে কত গুণ বেশি, মানে কারো স্যালারি যদি হয় 50,000 টাকা, তাকে ফ্যাক্টরি 50,000 টাকা দিয়ে কেন প্রোডাকশনে রাখবে? এই কোশ্চেনের অ্যান্সারটার উপর ডিটারমাইন করবে যে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার কতটুকু হোল্ড নিয়ে ফ্যাক্টরিতে তার পজিশন তৈরি করতে পারে বা কতটুকু ভালো মতো সে একটা ফ্যাক্টরি চালাতে পারে, তার ডোমিনেন্সি কতটুকু থাকে। এটা বোঝানোর জন্য একটা সিম্পল তোমাদের এক্সাম্পল দিছিলাম, যে তোমরা যখন ফ্যাক্টরিতে গেছো, বড় ভাই যিনি ছিলেন টেক্সটাইলের, বা বড় ভাই না থাকুক দায়িত্বশীল ম্যানেজার যিনি ছিলেন, উনার কাছে কোনো একটা হেল্প চাইলে উনি কি করে দিতে পারছেন, নাকি ডাইভার্ট করে দিছেন যে আমাকে দিয়ে হবে না, অমুককে বললো তমুককে বললো বা এই পারমিশন নেওয়া উনার কাছ থেকেই করো, নাকি বলছে ঠিক আছে আমাকে বলছে আমি করে দিচ্ছি? এটা পার্থক্য কিন্তু ম্যাটার করে। তাহলে ওয়ার্ক স্টাডির এই যে পারপস, এখানেও কিন্তু এই পয়েন্টটা ম্যাটার করে। সেটা হচ্ছে
মেকিং ওয়ার্ক ইজিয়ার ফাস্টার অ্যান্ড মোর কনসিস্টেন্ট। আগে একটা সময় ছিল, আজ থেকে 15-20 বছর আগে, বা ওল্ড কনসেপ্ট যেটা ছিল, একটা মানুষ তার প্রতিষ্ঠানে যত বেশি সময় দিবে তত বেশি তার ডেডিকেশন লেভেল বোঝানো যায়। মানে একটা মানুষ যদি তার সন্ধ্যা 6টার সময় অফিস ক্লোজ হয়, সে যদি অফিসের প্রয়োজনে 7টা 8টা পর্যন্ত অফিসে টাইম স্পেন্ড করে, তাহলে এটাকে আগে পজিটিভলি দেখা হতো যে ডেডিকেশন কত, সে সবকিছু বাদ দিয়ে অফিসের জন্য লেগে আছে। এবং সে যদি আর্লি সকালে অন্যদের চেয়ে আগে এসে কাজ শুরু করে, এটাকেও মানুষজন অ্যাপ্রিসিয়েট করতো। এটা হচ্ছে ওল্ড ম্যানেজমেন্টের একটা পলিসি পার্ট ছিল, যে কতটুক ডেডিকেশন বা সময় কেউ একটা প্রতিষ্ঠানে দিচ্ছে। কিন্তু বর্তমান যুগে টেকনোলজি ডেভেলপমেন্ট, এআই এর ধরো ডেভেলপমেন্ট, অথবা সফটওয়্যার ভিত্তিক যে কর্পোরেট কালচার হয়ে যাওয়ার কারণে বর্তমান যুগে এটা খুবই নেতিবাচক একটা জিনিস। কেউ যদি সন্ধ্যা 6টায় অফিস, এর চেয়ে বেশি 6:30 পর্যন্ত কাজ করে, তাহলে বাকিরা ধারণা করে এ হচ্ছে অযোগ্য। অযোগ্য মানে হচ্ছে এ হচ্ছে টাইম মতো কাজ শেষ করতে পারে না। বাকি 8-9 জন তাদের কাজ শেষ করে চলে যাচ্ছে, এ তার কাজটা আধা ঘন্টা 1 ঘন্টা পরে শেষ করতেছে, তার মানে এফিসিয়েন্সি কম। মানে বর্তমানে এই জিনিসগুলাকে পজিটিভলি দেখা হয় না। বরং একটা মানুষ কেন আগে আসবে, তার কি পরিবার পরিজন নাই বা অন্য কোনো আদার ফোকাসিং কোনো কিছু নাই লাইফে, এই জিনিসগুলো কিন্তু টপ ম্যানেজমেন্টও আজকাল পজিটিভলি দেখে না। কেউ যদি খুব বেশি ডেডিকেশন দেখাতে যায় বা খুব বেশি সময় নিয়ে থাকতে যায় ক্যাম্পাসে, এটা আরো বেশি নেতিবাচক ভাবে হাইলাইট হয় আজকাল, যে এত তো দরকার নাই, সবাই 8টার ভিতরে বা 7টার ভিতরে শেষ করে চলে যাচ্ছে, কেন অ্যাডিশনাল 1 ঘন্টা বেশি সময় দিতে হচ্ছে, বা আলিয়ার কি দরকার, এই রাইট টাইমে এসে কাজটা রাইট টাইমে শেষ করে দেওয়া পারলেই তো বেশি বেনিফিশিয়াল। তাহলে বর্তমানে কিন্তু পারপাস অফ ওয়ার্ক স্টাডিতে এই কনসেপ্ট গুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য ইমপ্রুভ ওয়ার্ক প্লেস, পরের যে পয়েন্টটা 6 নম্বর পয়েন্টটা, যেটা ইমপ্রুভ ওয়ার্ক প্লেস লেআউট এন্ড আর্গোনমিক্স ensures workstations are designed for comfort, safety, speed, reducing fatigue and error। এই পয়েন্টটাও কিন্তু আমি যে কথাটা বলছি এর সাথে লিঙ্ক করে চলে আসে। তোমাদের ভিতরে আইপি ডিপার্টমেন্টের কেউ নাই, আইপির কিন্তু একটা সাবজেক্ট আছে এই আর্গোনমিক্স এর উপর। আইপির একটা সাবজেক্ট আছে, একটু তোমরা এটা স্টাডি অনলাইনে করে দেখতে পারো। আর্গোনমিক্স জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার এই যে প্রোডাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে কিছু ব্যাপার আছে। সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে একটা কাস্টমাইজেশনের ব্যাপার আছে, যে প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট। যেমন তোমাদের, আমি কয়েকদিন আগে কোনো একটা পোস্টে দেখলাম, এটা আমাদের কমন সমস্যা যেটা, সেটা হচ্ছে আমাদের যখন সিট প্ল্যান করা হয়, তখন হচ্ছে অনেক সময় যারা লেফট হ্যান্ডে লেখে তাদের জন্য খুবই ডিফিকাল্ট সিচুয়েশন ফেস করতে হয়। এটা নিয়ে তোমাদের ভিতরে অনেক কষ্টে আছে যারা বিশেষ করে এরকম সাফারার, তারা এটা নিয়ে বেশ ইস্যু। অনেকে, যে একটা দেখলাম যে এরকম, যে প্রতি পরীক্ষায় নিজের সিটটা কষ্ট করে নিজেই ইনশিওর করতে হয় আগে, যে যে ঠিক মতো আছে কিনা। প্রতি পরীক্ষায় একটা মানে এফোর্ট দিতে হয় এক্সট্রা, যাতে লেফট হ্যান্ডের একটা চেয়ার বা একটা সেট আপ। অনেককে আমি দেখছি 2টা চেয়ার এক করেও লেখে, অনেক সময় বাধ্য হয়ে, কি করবে, যদি দুইটাই রাইট হ্যান্ডের চেয়ার থাকে ওইভাবে কষ্ট করে বসে লেখে। তো আর্গোনমিক্স হচ্ছে এই টাইপের ইস্যু নিয়ে ডিল করে। একটা মানুষ ম্যাক্সিমাম ইউটিলাইজেশনের সাথে বা এফিসিয়েন্সি শো করার সাথে কোনো একটা কাজ পারফর্ম করতে গেলে তাকে কিছু ক্রাইটেরিয়া তো অবশ্যই, অ্যাজ এ টপ ম্যানেজমেন্ট অথবা যারা হচ্ছে প্রোভাইডার, তাদেরকে অবশ্যই একটা সেট আপের মাধ্যমে দিতে হবে যাতে সে বেস্ট আউটপুটটা দিতে পারে। তো দেখা যায় এইরকম, যেমন লেফট হ্যান্ডে যারা লিখতে যায় সমস্যা ফেস করে। গরমের দিনে অনেক সময় দেখা যায় আমাদের বিল্ডিং এ অনেক সময় ফ্যানে টেকনিক্যাল সমস্যার কারণে ফ্যান বন্ধ থাকে 2-1টা, ওই জায়গাটায় পার্টিকুলারলি যারা বসে তাদের ক্ষেত্রে হচ্ছে ডিফিকাল্ট, গরমের ভিতরে পরীক্ষা দিতে হয়, খুবই বিরক্তিকর। আবার অনেকে যারা পিছনে বসলে এক ধরনের সমস্যা, সামনে বসলে দরজার পাশে বসলে এক ধরনের সমস্যা। তো আর্গোনমিক্স হচ্ছে এই টাইপের ইস্যুগুলা নিয়ে ডিল করে আর কি, যে মানুষকে বেস্ট ফ্যাসিলিটি প্রোভাইড করা, প্ল্যানিং এর মাধ্যমে কিছু সায়েন্টিফিক্যাল ফ্যাক্টর আছে এগুলার মাধ্যমে, যাতে হচ্ছে সে বেস্ট আউটপুটটা দিতে পারে। তোমরা, আমার সৌভাগ্য, তোমরা তো বয়সে অনেক ছোট, আমার সৌভাগ্য আমি ধরো 15-16 বছর আগে যখন ফ্যাক্টরিতে মুভ করছি, আর বর্তমানে যখন পোলাপান মানে তোমাদের নিয়ে ফ্যাক্টরিতে যাই, তখন যেভাবে দেখি অনেক ডিফারেন্স। এখন অনেক বেশি ধরো ইউজার ফ্রেন্ডলি, আমরা যদি টার্মটা ইউজ করি বর্তমানে, সেটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি। বর্তমানে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি ফ্যাক্টরি গুলা। সেখানে একেবারে ফ্যাক্টরিতে এন্ট্রি দেওয়া থেকে শুরু করে যত ধরনের কাজ আছে বা যত ধরনের ইউটিলাইজেশন করতে হয় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে, প্রত্যেকটা অ্যাসপেক্টেই কিন্তু এখন আগের চেয়ে অনেক ইজিয়ার।
আগে যেমন ম্যানুয়ালি অ্যাজ এ মার্চেন্টাইজার ম্যানুয়ালি কস্ট ক্যালকুলেশন করা, নেগোসিয়েশন করা, তারপরে ম্যানুয়ালি পুরো ফ্যাক্টরি তদারকি করা করতে হতো, এখন রুমে বসে কাজগুলা করা যায় খুব ইজিলি। এমনকি স্মার্টফোনের অ্যাক্সেস এবং ইআরপি সফটওয়্যার স্মার্টফোনের ভিতরে থাকলে রাস্তাঘাটে চলার সময় অথবা বাসায় বসেও অনেক রকম মনিটরিং বা ডিসিশন মেকিং এর কাজগুলা করে ফেলা যায়। তাহলে এই পয়েন্টটা অবশ্যই ভ্যালিড। 6 নাম্বার যে পয়েন্টটা সেটা বলতেছে ইমপ্রুভ ওয়ার্কপ্লেস লেআউট অ্যান্ড আর্গোনমিক্স। যত ভালো ওয়ার্ক স্টাডি, যত পারপসের ভিতরে আর্গোনমিক্স বলো বা লেআউটের উপর যত বড় ফোকাস করা হবে, তত ইজিয়ার হবে ওয়ার্ক স্টাডি ডেভেলপ করা বা ওয়ার্ক স্টাডি ইমপ্লিমেন্ট করা বাস্তব লাইফে, তত ইজিয়ার হবে। একটা কমন জিনিস চিন্তা করে দেখো, শুনতে খারাপ লাগলেও জিনিসটা হচ্ছে আমাদের যে, যেমন ধরো হলগুলা, এই যে তোমাদের যে মেইন কনসার্নের যে জায়গা, যে হলগুলা, এই হলগুলা আসলে ওয়ার্ক স্টাডি যদি প্রপারলি মেনটেন করা হতো আজ থেকে 15 বছর বা 10 বছর আগেই তো চিন্তা করা উচিত, কারণ সবকিছুরই একটা এক্সপায়ারি ডেট আছে। এই হলগুলা করা হয়েছে ধরো স্বাধীনতা যুদ্ধেরও হয়তো আগে, 65-66 দিকে, পুরানো যেগুলো আর কি সেট আপ। আর নতুন যে সেট আপ সেগুলোরও 20-25 বছরের বেশি হয়ে গেছে আসলে বলতে গেলে। সবকিছুরই তো একটা ভ্যালিডেশন আছে, নর্মাল ডিপ্রিসিয়েশন চিন্তা করলেও তো একটা লাইফ সাইকেল আছে। তো আমাদের সমস্যাটা যেটা হয়, আমরা ওই জিনিসগুলাই ফোকাস দেই না, যতদিন একেবারেই ফাংশনাল না থাকে ততদিন। এটা হচ্ছে আমাদের প্রতিটা সেক্টরেই আমাদের এই সমস্যাটা ফেস করি আমরা আমাদের পার্সপেক্টিভে, যে আমরা একেবারে যতদিন কাজ করাতে পারি ততদিন পর্যন্ত কাজটা করতে থাকি ওই টুলস বা ওই ইনফ্রাস্ট্রাকচারের উপর রিলাই করে। তো এই জন্য এত বাজে সিচুয়েশন গুলো আমাদেরকে ফেস করতে হয়। যদি একটা সাইকেল থাকতো, এই যে ওয়ার্ক স্টাডিটা যদি প্রপারলি মেনটেন করা হতো, তাহলে 10 বছর আগেই প্ল্যান, যে 10 বছর 15 বছর পরে এমনিতেও এগুলা ইনভ্যালিড হয়ে যাবে, এখন থেকেই আমাদের ডেভেলপ করা উচিত বা সেভাবে তৈরি করা উচিত, তাহলে কিন্তু এইরকম হঠাৎ করে এত বাজে সিচুয়েশনের ভিতরে পড়তে হয় না। তো এইটা তোমাদের বোঝানোর উদ্দেশ্য, যেহেতু পারপস অফ ওয়ার্ক স্টাডি পরীক্ষায় আসবে, তাহলে ইমপ্রুভ ওয়ার্ক প্লেস লেআউট এন্ড আর্গোনমিক্স এটা কিন্তু একটা ভাইটাল অ্যাসপেক্ট এই পুরা পারপসের ভিতরে। তারপরে 7 নাম্বার পয়েন্টে যেটা বলছে, এনহ্যান্স ওয়ার্কার মোরাল বাই ইমপ্রুভিং মেথডস এন্ড রিডিউসিং এফোর্ট, মানে মোটিভেশন দেওয়া। মেইন কথা এটার এক কথায় হচ্ছে ওয়ার্কারদের উদ্দীপ্ত রাখা। ওয়ার্কার বলতে লেবার যেমন বোঝায়, ম্যানেজমেন্টের মানুষদেরও বোঝায়, একটা উদ্দীপ্ত দেয় যে তোমাদের 2 সপ্তাহ যে একটা ব্রেক, পরীক্ষা প্রথম 2টা পিছানো, পক্ষে বিপক্ষে অনেক কারণ বা লজিক থাকতে পারে, কিন্তু নিয়াত হচ্ছে একটাই, এত বড় একটা মানসিক ধাক্কা পরিবার পরিজন ছাড়া ফেস করাটা ডিফিকাল্ট, প্লাস আনসার্টেন ফিউচার, 4-5 দিনের একটা আনসার্টেনিটি আমরা সবাই শুনছি। তো এই সময়টা যাতে সে মানসিকভাবে চাঙ্গা হয়ে আবার ব্যাক করতে পারে তার পারফরমেন্সে, এই জন্য তাকে একটা ব্রেক দেওয়া। সেই ব্রেকটা দিতে দিয়ে আমাদের যেটা করতে হলো, আমাদের উইন্টার ভ্যাকেশন ছিল ডিসেম্বরের লাস্ট উইকে, আমরা সেটা অ্যাডজাস্ট করে ডিসেম্বরের ফার্স্ট উইকের ভিতরে শেষ করলাম, যাতে হচ্ছে স্টুডেন্টদেরও ওই সময়টা নষ্ট না হয়। তো এই জিনিসটাই হচ্ছে এখানে বলতে চাইছে যে মোটিভেশন। এখন এটা নিয়াত, এটা ইফেক্টিভ কতটুকু হবে কি হবে না সেটা পরের কথা, নিয়াতটা হচ্ছে যাতে মোটিভেটেড থাকে স্টুডেন্টরা যখন পরীক্ষা দিতে আসে, বেস্ট মাইন্ড সেট আপ নিয়ে যাতে পরীক্ষাটা দিতে পারে। ওয়ার্ক স্টাডির ভিতরে এই জিনিসটা থাকা উচিত, এটা ভালো। আমরা যে জিনিসটা ভালো অ্যাপ্রিসিয়েট করতে পারি, যে যদি প্রতিষ্ঠান এভাবে চিন্তা করে যে একটা ব্রেক দিয়ে ফ্যামিলির সাথে সময় কাটায় আসলে যদি তার পরীক্ষাটা ভালো হয়, একাডেমিক অ্যাক্টিভিটি গুলা ভালো হয়, তাহলে ক্ষতি তো নাই। তো এটা অ্যাপ্রিসিয়েবল। তো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে ওয়ার্ক স্টাডির ভিতরে এটা হচ্ছে একটা ফ্যাক্টর, যে মোটিভেশন, এনহ্যান্স ওয়ার্কার মোরাল অর মোটিভেটিং দা এমপ্লয়িজ, যাতে তাদের পারফরমেন্স এবং তাদের আদার্স যে অ্যাসপেক্ট আছে এটার ভিতরে হাইলি মোটিভেশনটা ধরে রাখে। লাস্ট পয়েন্ট যেটা আমাদের, সাপোর্ট ডিসিশন মেকিং ইন প্রোডাকশন প্ল্যানিং, provides data-driven insights for planning, costing, and scheduling decision. In essence, the purpose of work study is to make production more efficient, cost-effective, reliable, which directly supports the goal of effective production planning. তার মানে দিন শেষে 1 নাম্বার পয়েন্টটা 8 নাম্বার পয়েন্টের সাথে লিঙ্ক করা যায়। 1 নাম্বার পয়েন্টে আমরা বলছিলাম যে এমন ভাবে ওয়ার্ক স্টাডি ডেভেলপ করব যাতে আমার এই জিনিসগুলা, যে ইমপ্রুভ প্রোডাকশন, ইমপ্রুভ প্রোডাক্টিভিটি, রিডিউসিং কস্ট, রিডিউসিং আননেসেসারি মুভমেন্ট অর আদার্স এক্সেট্রা ইনশিওর করতে পারি।
তাহলে বাকি 7টা স্টেপে যে পয়েন্টগুলো আলোচনা করছি সেই পয়েন্টগুলো যদি ঠিক মতো মেনটেন করা যায় তাহলে আমরা লাস্টে কনক্লুশন দিতে পারি এইভাবে যে যদি ঠিক মতো ওয়ার্ক স্টাডিটা ডেভেলপ করা হয় সবকিছু মাথায় রাখা হয় তাহলে প্রপার ওয়েতে ওয়ার্ক স্টাডি ডেভেলপ করলে অবশ্যই এই ফ্যাক্টরির প্রোডাক্টিভিটি ভালো হবে, ভালো মেথডে কাজ করতে পারবে, কস্ট রিডাকশন হবে এবং প্রফিট মার্জিনও আশা করা যায় আগের চেয়ে বেটার হবে। তো এটা ছিল আমাদের বড় কোশ্চেন, পারপস অফ ওয়ার্ক স্টাডি, কোশ্চেন নাম্বার 2। এটা যদি পরীক্ষায় তোমাদের অ্যান্সার করতে হয় মার্কস থাকবে 6 মার্কস, আশা করতে পারো। তো আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী টপিকসে যাব কিনা তোমাদের থেকে একটু কনফার্ম করো যে আমরা 3 নাম্বার কোশ্চেনে যাব কিনা বা পরবর্তী টপিকসে। জি স্যার। Yes, sir. আচ্ছা, আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই, দেখি কি আছে। ইম্পর্টেন্স অফ ওয়ার্ক স্টাডি। এখন পারপস আর ইম্পর্টেন্স আসলে পার্থক্য তেমন কোনো জায়গা নাই, এখানেই আসলে ইম্পর্টেন্স গুলো আমরা আলোচনা করে ফেলছি। তোমরা যদি পারপসের ভিতরে যে জিনিসগুলা চলে আসছে সেই জিনিসগুলা যদি চিন্তা করো, ইম্পর্টেন্সও কিন্তু হাইলাইট হয়ে গেছে অলরেডি। তারপরও দেখো, এটা যদি পরীক্ষায় আলাদাভাবে কোশ্চেন করি, ছোট কোশ্চেন, এটা ম্যাক্সিমাম 3 থেকে 4 মার্কস থাকতে পারে যদি পরীক্ষায় দেই, আলাদাভাবে যদি কোশ্চেনটা হয়। আবার এটাও করতে পারি যে পারপস আর ইম্পর্টেন্স একসাথে 8 মার্কসের একটা মার্চ করে কোশ্চেন দিতে পারি যদি পরীক্ষায় দেই যে হোয়াট আর দ্য পারপস অ্যান্ড ইম্পর্টেন্স অফ ওয়ার্ক স্টাডি। তাহলে আলাদাভাবে পয়েন্ট না দিয়ে একত্রে মার্চ করে লিখতে পারো পরীক্ষায়, একই জিনিস আসলে। এখানে দেখো পয়েন্টগুলো দেখলে, অপটিমাইজ লেবার অ্যান্ড মেশিন ইউজ, improve process efficiency leading to better production scheduling, reduces production cost, support capacity planning and resource allocation, enhances quality control by standardizing process. In short, work study in production planning is key tool for improving operational efficiency, reducing time and cost, and ensuring effective use of resources. তার মানে আমরা পারপসের ভিতরে কিন্তু এই কথাগুলো বলেই ফেলছি, ওইখান থেকে টেনে জাস্ট পয়েন্ট আকারে কয়টা হাইলাইটেড পয়েন্ট দেখা দিছে, আলাদাভাবে বুঝার আসলে কিছু নাই। ইম্পর্টেন্স মানে গুরুত্বটা কত, ভালো ওয়ার্ক স্টাডি, আমি ওই কথাটা যে বলছিলাম আগে, পরীক্ষায় তুমি যদি গোছায় সুন্দর মতো প্রিপারেশন নিয়ে পর্যাপ্ত টাইম নিয়ে পড়াশোনা করে 3 ঘন্টার পরীক্ষা ইউটিলাইজ করো, এক ধরনের রেজাল্ট আসবে। আর পরীক্ষার 2 ঘন্টা আগে পড়া শুরু করে কোনো রকমে পড়ে এক ধরনের পরীক্ষা যদি দাও, সেটার রেজাল্ট একরকম আসবে। কিন্তু কোনোটাই খারাপ বলতেছি না, যার যেটা টার্গেট, যার টার্গেট A+ পাওয়া সে ওইভাবে এফোর্ট দিবে, আর যার টার্গেট পাস করা সে এভাবে এফোর্ট দিবে। এটা ভালো খারাপের কিছু না, এটা হচ্ছে একটা মেথড বা ওয়ার্ক স্টাডির একটা প্রসেস আর কি। তো পরীক্ষায় যদি আলাদাভাবে আসে, ইম্পর্টেন্স অফ ওয়ার্ক স্টাডিতে তোমাদের মার্কস থাকবে 3 থেকে 4। জাস্ট খালি পারপস যদি ভালো মতো পড়ো, এখান থেকেই টেনে 5-6টা পয়েন্ট বের করে দিও। আর যদি মার্চ করে দেই পরীক্ষায় যে ডিসকাস দা ইম্পর্টেন্স অ্যান্ড পারপাস অফ ওয়ার্ক স্টাডি, তাহলে মার্চ করে দিলে একটু বড় করে দিও, কারণ 8 মার্কসের কোশ্চেন হবে। তাহলে পারপাস গুলা লেখার পরও এখান থেকে ইম্পর্টেন্সের উপর একটু হাইলাইট করে হাফ পেজ অথবা নিজে যতটুকু মনে করো একটু বড় করে লেখো, তাহলেই হয়ে যাবে, আলাদা কিছু না। ইম্পর্টেন্স আর পারপাস একইভাবে অ্যান্সার করতে পারবে আশা করি। নেক্সট পয়েন্টে চলে আসি আমরা। আমাদের তাহলে 3টা কোশ্চেন কভার করছি, ডেফিনেশন অফ ওয়ার্ক স্টাডি অ্যান্ড কম্পোনেন্ট অফ ওয়ার্ক স্টাডি কোশ্চেন নাম্বার 1-এ। কোশ্চেন নাম্বার 2-তে আলোচনা করছি আমরা পারপস অফ ওয়ার্ক স্টাডি। আর কোশ্চেন নাম্বার 3 পারপস অফ ওয়ার্ক স্টাডি থেকে আমরা পাইছি হচ্ছে ইম্পর্টেন্স অফ ওয়ার্ক স্টাডি। এখন আসলে টাইম স্টাডির উপর ফোকাস করি। ওয়ার্ক স্টাডির আরেকটা সিগনিফিকেন্ট আমরা জানি 2টা ছিল, একটা হচ্ছে মেথড স্টাডি। যদি আমরা ওয়ার্ক স্টাডিকে 2 ভাগে ভাগ করতে পারি, একটা ছিল মেথড স্টাডি যেখানে ফোকাসিং অন প্রসেস, আর টাইম স্টাডি যেখানে ফোকাসিং অন ইউটিলাইজেশন অফ টাইম। তাহলে টাইম স্টাডি করতে গেলে কি কি স্টেপ ফলো করতে হয়, এই জিনিসটা হচ্ছে আমরা এখন আলোচনা করব। এখানে এটা বড় কোশ্চেন আকারে আসবে, তোমরা দেখতেছো এখানে ফ্লো চার্ট দেওয়া আছে, ফ্লো চার্ট দেওয়ার দরকার নাই যদি পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসে। তোমরা 1 2 3 করে লিখে যেতে পারো, আবার চাইলে এভাবে ফ্লো করেও দেখাতে পারো, মানে আইদার ইজ ওকে। কিন্তু সিকোয়েন্সটা মেনটেন করো, কারণ দেখতেছো এটা একটা সিকোয়েন্সিয়াল কোশ্চেন। পরীক্ষায় যদি এটা অ্যান্সার করতে যাও তাহলে সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, উল্টাপাল্টা সিকোয়েন্স যেমন 1-এর পরে 3, 3-এর পরে 5, এরকম ভাবে পয়েন্ট আউট করলে এই কোশ্চেনের একটাই তোমাদের হচ্ছে ফোকাসিং পয়েন্ট, যে সিকোয়েন্স ব্রেক করা যাবে না। ফ্লোচার্ট দাও বা না দাও 1 2 3 4 করে লেখো, কোশ্চেনের সিকোয়েন্স মেনটেন করতে হবে, মানে পয়েন্টগুলো সিরিয়ালি আসবে। উল্টাপাল্টা পয়েন্ট আসলে পরীক্ষায় মার্কস কমে যাবে।
এটা খেয়াল রেখো, যারা ফুল মার্কস বা ভালো মার্কস টার্গেট করতেছো, সিকোয়েন্স মেনটেন করতে হবে। এই স্টেপ যখন বলতেছি একটার পর একটা, কারণ হচ্ছে স্টেপ একটার পর একটা আসবে সিরিয়ালটা মেনটেন করতে হবে পরীক্ষায়। তো আসো আমরা টপিকস এর ভিতরে আসি। প্রথমে কি বলছে, একটা টাইম স্টাডি করতে গেলে নাম্বার ওয়ান, সিলেক্ট দ্য টাস্ক টু বি স্টাডিড। এটা তো আমি একটা বই পড়তে চাই, তাহলে বইটা খুলে বসি, এই জিনিস ইন্ডিকেট করতেছে, এর বেশি কিছু না। আমি একটা বই পড়বো, তাহলে বইটা খুলি। আমি একটা অ্যাপস ওপেন করব, মোবাইলটা স্মার্টফোনটা হাতে নিলাম, অ্যাপসে ক্লিক করলাম, তাহলে প্রথম পয়েন্টে ওইটা ইন্ডিকেট করতেছে সিলেক্ট দ্য টাস্ক টু বি স্টাডিড। যে জিনিসটা নিয়ে স্টাডি করে প্ল্যান করবা ফিউচারে কাজ করার জন্য, সেই জিনিসটা হাতে নিয়ে আসবা। অনেকটা এভাবে বলতে পারি, পিপিসি পরীক্ষা দিতে যাবা, পিপিসি পরীক্ষায় গত 5 বছরের কোশ্চেন গুলা একসাথে বের করে নিয়ে বসি, প্ল্যান করব কত ঘন্টা পড়াশোনা করব পিপিসি। তাহলে প্রথম কাজটা হবে টাইম স্টাডির, পিপিসির গত 5 বছর বা গত 4 বছর তোমরা এইচএসসি বা এসএসসি পরীক্ষায় যে কাজ করছো, বিগত বোর্ড পরীক্ষার কোশ্চেন কিছু নিয়ে বসি একসাথে, তারপর প্ল্যান করি কত সময় পড়বো, এক্সেট্রা। সেকেন্ড পয়েন্টে কি বলছে, রেকর্ড অল রিলিভেন্ট ইনফরমেশন। এইটা ইম্পর্টেন্ট। যেমন তোমরা যখন এইচএসসি পরীক্ষা দিছো, তোমাদের গাইডে যে যদি কেউ গাইড বই ফলো করো, 4 স্টার কোশ্চেন, 5 স্টার কোশ্চেন, 3 স্টার কোশ্চেন, 2 স্টার কোশ্চেন, 1 স্টার কোশ্চেন, এরকম কোশ্চেনের র্যাঙ্কিং করা ছিল। 5 স্টার মানে এটা হচ্ছে অনেকগুলা বোর্ডে এই কোশ্চেনটা আসছে বা এই টাইপের কোশ্চেন আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট। ধারণা করা হয় এই টাইপের কোশ্চেন গুলা, মানে কেউ যদি একটা গাইড বই যদি এইচএসসির ফলো করো, সেখানে যদি 25টা 5 স্টার কোশ্চেন থাকে, তাহলে আশা করা যায় 15-16টা কোশ্চেন তুমি মোটামুটি বা ওর সিমিলার কোনো কিছু তোমরা পরীক্ষায় পেয়ে যাবা। তো তোমরা যখন পড়াশোনা করবা, সবার আগে কাভার করছো কি, সাজেশন যদি ফলো করে থাকো এরকম গাইডলাইন, আগে 5 স্টার যেগুলো আছে সেগুলো আগে পড়ে ফেলবো। এই জিনিসটা এখানে ইন্ডিকেট, মানে তোমরা টাইম স্টাডি আজকে পড়তেছো লেভেল 4 টার্ম 2-তে, কিন্তু বাস্তবায়ন করছো অনেক ছোট বয়সে, পড়াশোনার মধ্যেই আসলে এই জিনিসটা বাস্তবায়ন করে ফেলছো। যে জিনিসটা ইন্ডিকেট করছে যে প্রথমে সবচেয়ে বেশি জরুরি যে জিনিসগুলো সেগুলা পয়েন্ট আউট করি, কারণ সেগুলোর উপর আমার কাজ করতে হবে আগে। তারপরে হচ্ছে আমি অন্য দিকে চিন্তা করব, আগে আমার 5 স্টার যত কোশ্চেন আছে পুরা সাবজেক্টের উপর বা এই কোশ্চেন পেপারের উপর, আমি সেগুলো আগে ভালো মতো পড়বো, আমার সময় লাগবে একদিন। এই জিনিসটা ইন্ডিকেট করতেছে হচ্ছে এখানে রেকর্ড অল রিলিভেন্ট ইনফরমেশন। ব্রেক দ্য টাস্ক ইনটু এলিমেন্ট, ওই যে স্টার, তাহলে 5 স্টারের গুলো আগে পড়বো, 4 স্টারের গুলো পরে, তারপর 3 স্টার, তারপরে 2 স্টার পড়লে পড়তে পারি, নাইলে রিডিং দিয়ে নিব, 1 স্টার গুলো ছেড়ে দিব, রিস্ক আসলে আসবে, আমার তো 4টার থেকে 3টা অ্যান্সার করতে হবে, সো বাদ দিতে পারবো। অনেকটা এরকমই সিকোয়েন্স ফ্লোটা, অনেকটা এরকমই হচ্ছে। তাহলে প্রথমে হচ্ছে সিলেক্ট দ্য টাস্ক টু বি স্টাডিড, তারপরে সেকেন্ড পয়েন্টে বলছে রেকর্ড অল রিলিভেন্ট ইনফরমেশন, 3 নম্বর পয়েন্টে বলছে ব্রেক দ্য টাস্ক ইনটু এলিমেন্টস, মানে আমার ইম্পর্টেন্সের উপর টাস্কটাকে ভাগ করা, যে জিনিসগুলো জটিল একভাবে চিন্তা করা, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট একভাবে হাইলাইট করা, যে জিনিসটা আমি ভুলে যাই সেই জিনিসটা মনে রাখার জন্য যা যা জিনিস করা, সেই জিনিসগুলা আমার ঠিক মতো সর্ট আউট করা। অনেকটা এরকম যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার প্রচুর মুখস্থ করতে হয়, কেমিস্ট্রি সেকেন্ড পেপার 7 দিনের কম কোনোভাবেই পড়া যাবে না। ফিজিক্স ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার, ম্যাথ গুলো আমি এমনিতেই ভালো বুঝি, থিওরি পড়তে 1-2 দিন লাগবে, সো 3 দিন পড়লেই হবে। তার মানে ডিটারমাইন করলাম কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বো 7 দিন, আর ফিজিক্স ফার্স্ট পেপার অর সেকেন্ড পেপার পড়বো হচ্ছে 2 থেকে 3 দিন। ম্যাথ আমি ভালো বুঝি, অ্যানালাইজ করতে পারি, পোলাপান পড়াই নিজেই, তাহলে ম্যাথের জন্য 2 দিনই যথেষ্ট। এটা কখন করবে, একটা ভালো মতো টাইম স্টাডি যদি করে নাও, বা তুমি এখন সমস্যা হয় বুটেক্সে কারণ ফাঁকিবাজি করো, কিন্তু ইন্টারে তো সবাই এখানে যারা আছো সিরিয়াস ছিলা এইচএসসি সময়, তো তোমরা বুঝে গেছো কি বলতেছি, ওই অনুযায়ী কাজগুলাকে সর্ট আউট করে নেওয়া। অবজার্ভ এন্ড রেকর্ড টাইম, তার মানে আমি কাজটা করলাম, যেমন তোমরা ইন্টার পরীক্ষা ডিরেক্ট দাও না, তার আগে টেস্ট দাও, প্রি টেস্ট দাও, মডেল টেস্ট দাও, প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিছো, তাহলে একটা আইডিয়া, এমনকি ভর্তি পরীক্ষার আগেও প্রচুর মডেল টেস্ট দিছো, তার মানে কাজটা সর্ট আউট করার পর একটা ডেমো ট্রায়াল দিয়ে আগে নিজে হচ্ছে দেখলাম, অবজার্ভ এন্ড রেকর্ড। আমি নিজে দেখলাম আমি 3 ঘন্টায় আসলে পারবো কিনা, আমি যে প্ল্যান নিছি পড়াশোনা করছি সেটা ইফেক্টিভ হলো কিনা, আমি নিজে করে পারবো কিনা। মেইন কাজটা করার আগে একটা অবজারভেশন, একটা ট্রায়াল, একটা রেকর্ডিং, সেটার উপর সেটা অ্যানালাইসিস করা যায়, ঠিক আছে পারবো না, আমাকে আরেকটু যত্নশীল হতে হবে বা তাড়াতাড়ি লিখতে হবে, আমি সময় করতে পারতেছি না, 3 ঘন্টায় লেখা শেষ করতে পারতেছি না, এক্সেট্রা। এরপরে ডিটারমাইন পারফরমেন্স রেটিং, মডেল টেস্টে কিরকম পাইছো,
সেই অনুযায়ী বেস করে পড়াশোনার অনেকে চেঞ্জ করছো, অনেকে আরো এফোর্ট দিছো, অনেকে খুশি ছিলা। সেই অনুযায়ী যদি ভালো পারফরমেন্স হয় তাহলে ফাইনাল পরীক্ষা যখন দিতে যাবা সেটাও ভালো হবে। আর যদি কষ্ট করার দরকার হয়, হার্ড ওয়ার্ক করে যারা গেছো ভালো হয়েছে, এই জিনিসটাই আর কি। তো অবজার্ভ এন্ড রেকর্ড টাইম, ডিটারমাইন পারফরমেন্স রেটিং, ক্যালকুলেট নর্মাল টাইম, অ্যাড অ্যালাওয়েন্স। অ্যাড অ্যালাওয়েন্স জিনিসটা কি? 24 ঘন্টা কেউ তো পড়াশোনা করে না। তুমি যদি এখন পরীক্ষার প্রিপারেশন নাও, একটু যেদিন পড়লা সারাদিন পড়ার মাঝে একটু ব্রেক, 30 মিনিট ব্রেক, একটু হেঁটে আসি, একটু চা খাই, কফি খাই, একটু গান শুনি, এটা সবারকেই দিতে হয়। তেমনি প্রোডাকশনের ক্ষেত্রেও দেখবা, আমি লিটারালি মজা করতেছি না, তোমার ফ্যাক্টরিতে গানের ব্যবস্থা করে, অনেকে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে ফ্যাক্টরিতে লাইনের ভিতরে। এটা আমি না, তোমরা নিজেরা দেখছো, যারা ফ্যাক্টরিতে গেছো নিজেরা দেখছো, এই জিনিসটা করতে হয় একটু রিক্রিয়েশনাল। অনেক সময়, অনেক বেশি সময় ধরে লেবাররা যদি লং টাইম কাজ করে, তাহলে তাদেরকে একটু বেশি ব্রেক, মানে লাঞ্চের ব্রেক অনেক সময় 10-15 মিনিট বাড়ায় দিতে হয়। অনেক সময় পরের দিন একটু 1 ঘন্টা পরে অ্যালাউ করে, এমনও অনেক সময় হয়তো তোমরা দেখছো যে একটু পরে আসে, আগের দিন অনেক কাজ করে গেছে, পরের দিন একটু পরের থেকে শুরু করে একটু সময় দেই। তার মানে প্রত্যেকটা কাজের ভিতরে অ্যালাউন্সের ব্যাপারটা আছে, এটা মাথায় রাখতে হয়। আর লাস্টে ডিটারমাইন এন্ড রেকর্ড দ্য স্ট্যান্ডার্ড টাইম। আবার কাজটা নিজের মতো করে পুরা স্টেপ ফলো করে শেষ করার পর পরবর্তীতে এটাও আবার রেকর্ডিং এ রাখা, যাতে আবার এরপরে এই টাইপের কাজ হলে এইগুলো অ্যানালাইসিস করে আবার একটা ডিসিশন নেওয়া যে কিভাবে আগাবো সামনের দিকে, এই জিনিসটা। তো আশা করি এই কোশ্চেনটা পরীক্ষায় আসলে তোমরা পারবা। খুব একটা জটিল কোনো কিছু না, কিভাবে টাইম স্টাডি প্রিপারেশন করে, কি কি প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়। আর এটা বড়, যেহেতু বড় কোশ্চেন আকারে পরীক্ষায় আসবে, এখানে প্রত্যেকটা স্টেপের উপরে 2-3 লাইন করে লেখা আছে, দেখো। প্রত্যেকটা স্টেপ, এখানে 8টা স্টেপ বা 9টা স্টেপ যা আছে সেগুলোর উপর লেখা আছে। যেহেতু এটা বড় কোশ্চেন, পরীক্ষায় আসলে কত মার্কস, মিনিমাম 8 মার্কস তো এটা থাকা উচিত। যদি আমি পরীক্ষায় দেই এই টাইপের কোশ্চেন, তাহলে 8 মার্কসের জন্য প্রিপারেশন নিবা। তার মানে সিকোয়েন্স মেনটেন করে ভিতরে নিজেদের মতো করে একবার দেখে নিও কি কি কথা লেখা। আমি তো একভাবে বুঝাইছি, রেকর্ডিংও দেখতে পারো অথবা নিজে একটু পড়ে, এখানে আরো অনেক টেকনিক্যাল কথা আসছে যেগুলো আমি বুঝাই নাই ওইভাবে, একটু দেখে অ্যান্সার করতে পারো। তাহলে আরেকটা কোশ্চেন আমাদের চলে গেল আজকে, 4 নাম্বার কোশ্চেন, যেটা সেটা হচ্ছে স্টেপস ইন মেকিং এ টাইম স্টাডি। আমি কি, তোমরা কি আমার সাথে আসো, পরের কোশ্চেনে যাব? এই পর্যন্ত বুঝছো কিনা একটু কনফার্ম করো। Yes, sir. জি আচ্ছা, স্যার। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই, আমরা প্রায় শেষের দিকে। আমি খুব বেশি কন্টেন্ট রাখি নাই এই লেকচার থেকে তোমাদের, একটু এই জন্য ডিটেল বোঝানোর চেষ্টা করলাম, বা একটু ডিটেল যতটুকু পারা যায় আর কি গো থ্রু করলাম। এরপর হচ্ছে টপিকস হচ্ছে রেকর্ডিং টাইম। টপিকসটা যা, মিনিংও তাই। রেকর্ডিং টাইম মানে হচ্ছে টাইম, টাইম স্টাডি করতে গেলে টাইমের রেকর্ড তো রাখা খুবই জরুরি। আলোচনার ভিতরে না এসে একটা কমন এক্সাম্পল, যেমন ধরো অ্যাথলিট যারা, বিশেষ করে যারা দৌড়ায় বা অথবা সাঁতার, সুইমিং অথবা রানিং এর সাথে যারা ইনভলভ স্পোর্টসে, তাদের জন্য টাইমের রেকর্ডটা খুবই ইম্পর্টেন্ট। এমনকি বর্তমান যুগে এটা ক্রিকেট ফুটবলের মতো খেলাও খুবই ইম্পর্টেন্ট, কারণ টাইম যদি, যেমন ক্রিকেটে ফুল কোটা 50 ওভার বা 20 ওভার একটা টাইম দেওয়া থাকে, এই টাইমের ভিতরে যদি শেষ করতে না পারে তাহলে ক্যাপ্টেন এবং টিম ম্যানেজমেন্টকে অনেক সময় জরিমানা দিতে হয় সিভিয়ার, ম্যাচ ফির অর্ধেক বা ফুল জরিমানা, কারণ আজকাল এই জিনিসটা খুবই সিভিয়ার। ফুটবলের ক্ষেত্রেও সেম, হয়তো টাইম ওয়েস্ট করলে সেটার একটা ব্যাড পেনাল্টি বা ব্যাড একটা ইমপ্রেশন আসে। Recording time is a critical step in time study used to measure the duration of each element of a task। মানে রেকর্ড রাখা আর কি, কোনো কাজ ক্রিটিক্যাল স্টেপ গুলা বিশেষ করে শেষ করতে কিরকম সময় লাগছে। It involves using a stopwatch or digital time study tool to observe and document how long a worker takes to perform each work element under normal working condition। বর্তমান যুগে রেকর্ডিং টাইম আলাদা কাগজ কলম বা স্টপওয়াচ লাগে না, সিসি ক্যামেরা আছে, এবং প্রত্যেকটা ফ্লোরে প্রোডাকশন ফিড আছে, যে প্রতি লাইনে প্রোডাকশন পার ঘন্টায় কতটুক হচ্ছে, কোন লাইনে পিছায় আছে, কোন লাইনে আগে আছে। বর্তমান যুগে আসলে রেকর্ডিং টাইমটা ম্যানেজারদের ম্যানুয়ালি করতে হয় না, অটোমেটেড সফটওয়্যারের মাধ্যমেই হয়ে যায়। এটার উপর বেস করে যে জিনিসটা বের করে কেপিআই। কেপিআই মানে হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর,
তোমরা এই টার্মটা হয়তো ফ্যাক্টরিতে শুনছো, যারা শুনো নাই একটু কাইন্ডলি অনলাইনে একটু ঘাটাঘাটি করো কেপিআই নিয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট বর্তমান যুগে। একজন এমপ্লয়ির ওভারঅল পারফরমেন্স মেজার করার জন্য কেপিআই ইন্ডেক্স ইউজ করে বাংলাদেশের সব টেক্সটাইল ফ্যাক্টরি গুলাই, সরি, সব টেক্সটাইল ফ্যাক্টরি গুলাই কম বেশি এটার সাথে মানে করে আর কি, কেপিআই এর উপর বেস করে পারফরমেন্স ইভালুয়েশন করে। তাহলে কি পয়েন্টস কি কি আছে দেখো এর ভিতরে। ব্রেক দ্য টাস্ক ইনটু ক্লিয়ার মেজারেবল এলিমেন্টস, observe multiple circle usually 20 to 30 to ensure consistency and accuracy। মানে কোনো কাজ একবার করে রেকর্ড নিলেই হয় না, অ্যাটলিস্ট একটা ন্যূনতম পরিমাণ সময় সেটার সাথে ইনভলভ থাকতে হয়। 20-30 বার করলে নর্মালি একটা মানে ধরো ক্লিয়ার আইডিয়া পাওয়া যায় আর কি, যে কিভাবে কাজটা করা হবে। আচ্ছা একটু এক সেকেন্ড। আচ্ছা, তাহলে রেকর্ডিং টাইমের আমরা যে জিনিসটা পেলাম, প্রথমে হচ্ছে ব্রেক দ্য টাস্ক ইন ক্লিয়ার মেজারেবল এলিমেন্টস ইস ওকে, প্রত্যেকটা কাজ ভাগ করে নেওয়া কোথায় কোথায় রেকর্ড করব। সেকেন্ডে হচ্ছে অবজার্ভ মাল্টিপল সাইকেল, কাজটা 20-30 বার হওয়ার পরে একটা কনক্লুশনে আসবো বা রেকর্ডটা জাস্টিফাই করব। এরপরে ইউজ এ স্টপ ওয়াচ, বর্তমানে এটা দরকার নাই, অটো রেকর্ড হয়ে যায়, তাও ম্যানুয়ালি কেউ করতে চাইলে স্টপ ওয়াচ নিতে পারে। Record the time precisely and objectively avoiding interruption or bias. The observed times from the basis for calculating normal time and standard time after applying performance rating and allowances। মানে কাজের ভিতরে অনেক ধরনের ডিউরেশন থাকতে পারে, আননেসেসারি মুভমেন্ট থাকতে পারে, এগুলো মাথায় রেখে রেকর্ডটা করা উচিত। আর লাস্টে accurate time recording ensures reliable labor standard and supports better production planning and efficiency improvement। মানে মেইন কথা হচ্ছে রেকর্ডিং টাইম বের করতে গেলে একটা প্রসেসকে ব্রেকডাউন করতে হবে 3-4 ফেজে। সেই প্রসেসের 3-4 ফেজের ভিতরে যতগুলো সাইকেল হবে, মানে তোমরা এখন ভিজুয়ালাইজ যদি করো, তোমরা প্রোডাকশনে মেশিনে প্রোডাকশন লোড আনলোড দেখছো, মেশিনে কাজ হচ্ছে নিজেরাই দেখছো, ওইটা 20-25 বার হওয়ার পরে তারপর সেটার ক্যালকুলেশন বা ভ্যালুর উপর চিন্তা করে সেটা নিয়ে কাজ করা আর কি। তো যাই হোক, রেকর্ডিং টাইম পরীক্ষা আসলে শর্ট নোট আকারে আসবে, বড় কোয়েশ্চেন আকারে দিব না। যদি পরীক্ষায় চলে আসে 2 থেকে 4 মার্কস। রেকর্ডিং টাইম কাকে বলে, কি কি পয়েন্টস এর উপর এই জিনিসটা কাজ করে, এটা রেকর্ডিং টাইমের উপর বেস করেই সেকেন্ড যে টপিকস পারফরমেন্স রেটিং। ম্যাথ থাকবে পরীক্ষায় ছোট একটা 2 থেকে 3 মার্কসের, লিখে রাখো এই লেকচার থেকে একটাই ম্যাথ, এই পারফরমেন্স রেটিং এর ম্যাথ যদি পরীক্ষায় দেই 2 থেকে 3 মার্কস। রেকর্ডিং টাইম বা পারফরমেন্স রেটিং যদি থিওরি কোশ্চেন দেই শর্ট নোট আকারে দিব, রাইট এ শর্ট নোট অন রেকর্ডিং টাইম এন্ড পারফরমেন্স রেটিং, এইভাবে দিব। আর যদি ম্যাথ আকারে তাইলে ম্যাথ আকারে দিলে ছোট পারফরমেন্স রেটিং এর একটা ম্যাথ দিয়ে দিব এরকম। পারফরমেন্স রেটিং কাকে বলছে দেখো, পারফরমেন্স রেটিং ইজ দ্য প্রসেস অফ অ্যাসেসিং হাউ ফাস্ট অর স্লো এ ওয়ার্কার পারফর্মস এ টাস্ক কম্পেয়ার টু ডিফাইন্ড স্ট্যান্ডার্ড পারফরমেন্স লেভেল। টিপিক্যালি 100% দিয়ে ক্যালকুলেট করা হয়। বিলো 100% তাহলে যদি হয় তাহলে স্লোয়ার দেন স্ট্যান্ডার্ড, 100% তো স্ট্যান্ডার্ড, আর অ্যাবভ 100 হলে ফাস্টার দেন স্ট্যান্ডার্ড। তাহলে নর্মাল কত টাইম লাগতেছে করতে গেলে, দুইটা জিনিসের গুণফল, একটা হচ্ছে অবজার্ভ টাইম মাল্টিপ্লাইড বাই পারফরমেন্স রেটিং ডিভাইডেড বাই 100। মানে 100%, যেহেতু পার্সেন্টেজে করা হচ্ছে এই জন্য 100 দিয়ে ভাগ করা হচ্ছে। আর মেইনলি ফোকাসিং পয়েন্ট হচ্ছে অবজার্ভ টাইম আর পারফরমেন্স রেটিং, এই দুইটা জিনিসের গুণফলকে আমরা বলতেছি হচ্ছে নর্মাল টাইম। মানে একজন শ্রমিক কোন একটা কাজ, তোমরা গার্মেন্টস ফ্যাক্টরি ভিজুয়ালাইজ করতে পারো, একজন গার্মেন্টস ওয়ার্কার উনি সেলাই করতেছে, সেলাইয়ের কাজ করতেছে, দুইটা বডি পার্টস একসাথে জোড়া লাগাচ্ছে। তো জোড়া লাগাতে গেলে
আমি আগে ডিটারমাইন করে নিব যে 100% পুরা বডিটা দুই সাইডের বডি পার্ট জোড়া লাগাতে আমার কত সময় লাগে অন এভারেজ। এটা 100% একটা ভ্যালু আমরা বের করে নিব ওই রেকর্ডিং টাইম থেকে। কোথা থেকে পাবো? আগের যে টপিকস পড়াইছি রেকর্ডিং টাইম, ওই রেকর্ডিং টাইম থেকে হচ্ছে এই জিনিসটা আমরা পাবো। তারপরে সেটার সাথে আমরা কম্পেয়ার করব হচ্ছে নর্মাল যে টাইমটা লাগছে সেটা কি 100%-এর বেশি লাগছে নাকি 100%-এর কম লাগছে, এবং তার উপর ডিটারমাইন করব যে তার পারফরমেন্স রেটিং কেমন হচ্ছে। তাহলে একটা ইকুয়েশনটা হচ্ছে নর্মাল টাইম বের করার ইকুয়েশন। এই ইকুয়েশনটা হচ্ছে দুইটা জিনিসের গুণফল, অবজার্ভ টাইম মাল্টিপ্লাইড বাই পারফরমেন্স রেটিং, যেটা পার্সেন্টেন্সে আসতেছে। একটা এক্সাম্পল দেওয়া আছে, অবজার্ভ টাইম এত, পারফরমেন্স রেটিং এত, তাহলে নর্মাল টাইম কত। খুবই সিলি জিনিস, তবে আমি তোমাদের একটু বলি যে জিনিসটা এখানে যেহেতু একটা স্লাইডের মাধ্যমে আমি শেষ করে দিচ্ছি, যেহেতু একটা ছোট ম্যাথ আছে, তোমরা পারফরমেন্স রেটিং জিনিসটা একটু অনলাইনে অথবা রেফারেন্স বইয়ের হেল্প নিয়ে একটু পড়তে পারো। ব্যাকগ্রাউন্ড 5 মিনিট বেশি সময় দিলা। এখানে খুবই সিম্পল একটা মুখস্থ করে ফেলা যায় জিনিসটা, যে অঙ্কটার ইকুয়েশনটা কি সেই অনুযায়ী টার্মস দিলে জাস্ট অঙ্কটা বের হয়ে যায়। কিন্তু বুঝার জন্য একটু সময় দিও, 5-7 মিনিট বেশি সময় দিলে ক্ষতি নাই। পারফরমেন্স রেটিংটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো নিজেরা পার্সোনালি, এবং এখান থেকে একটা ছোট ম্যাথ থাকবে। গেল। আচ্ছা, পরের টপিকসে আমরা চলে আসি, পিচ ডায়াগ্রাম। এটাও পরীক্ষা আসলে শর্ট নোট দিব। Short note, write a short note on pitch diagram. A pitch diagram is used in production planning, especially in lean manufacturing and just-in-time system, to visualize, represent the timing and flow of production in relation to talk time and pitch. অনলাইনে দেখবা এখানে একটা নতুন তোমাদের একটা টার্ম পেয়েছো, যারা পড়ো নাই, আমার ধারণা টিএম এর যারা আছো তারা হচ্ছে এই জিনিসগুলার সাথে পরিচিত। আর যারা অন্য ডিপার্টমেন্ট ইয়ান বা ফ্যাব্রিকের, তোমরা একটু এইখানে হাইলাইট করো টক টাইম এন্ড পিচ। আলাদাভাবে এই দুইটা জিনিস একটু ব্যাকগ্রাউন্ড স্টাডি করে নিবা। এখানে পিচ ডায়াগ্রাম কাকে বলে সেই জিনিসটা বুঝাইছে, পরীক্ষায় হয়তো পিচ ডায়াগ্রামই হয়তো তোমাদের থাকবে, যে পিচ ডায়াগ্রামের উপর একটা শর্ট নোট লিখো। কিন্তু পিচ ডায়াগ্রাম বুঝতে গেলে তোমাদের দুইটার রিলেভেন্ট টার্ম আছে, টক টাইম এন্ড হচ্ছে পিচ। এই দুইটা জিনিস একটু নিজেরা একটু স্টাডি করে নিও, কাকে বলে বা কি বোঝাচ্ছে এটা স্টাডি করে নিও। এখানে 2 লাইনে বুঝাই দিছে, তাও আমি চাই তোমরা একটু ভালো মতো স্টাডি করো। আর এখানে কি বলছে দেখো, টক টাইম হচ্ছে দ্য রেট অ্যাট হুইচ এ প্রোডাক্ট মাস্ট বি প্রডিউস টু মিট কাস্টমার ডিমান্ড। ঠিক আছে, এটা তোমরা মার্চেন্ডাইজিং এ রিলেভেন্ট করতে পারো। মার্চেন্ডাইজিং এ বায়ারের রিকোয়ারমেন্ট নিয়ে মার্চেন্ডাইজাররা টেনশনে থাকে সব সময়। মার্চেন্ডাইজারদের মেইন কনসার্নের জায়গায় বায়ার কি চাচ্ছে, কত সময় চাচ্ছে, লিড টাইম আমাকে কত দিছে। তার মানে সেই জিনিসটা যদি সে ফলো করতে পারে, তাহলে সেই রেটটাকেই বলতেছে হচ্ছে টক টাইম। দ্য রেট এট হুইচ প্রোডাক্ট মাস্ট বি প্রডিউস টু মিট কাস্টমার ডিমান্ড, মানে কাস্টমার একটা টাইম লিমিট সেট করে দিছে, সেই টাইম লিমিট অনুযায়ী যে রেটটা পাওয়া গেল সেই জিনিসটাকেই আমরা বলতেছি হচ্ছে টক টাইম। আর পিচ হচ্ছে দ্য টাইম ইট টেক্স টু প্রডিউস এ স্পেসিফিক কোয়ান্টিটি অফ প্রোডাক্টস ইউজুয়ালি ইন এ ব্যাচ, ক্যালকুলেটেড অ্যাজ পিচ ইজ ইকুয়ালস টু টক টাইম ইনটু প্যাক সাইজ। মানে উপরের টাইমটা হচ্ছে বায়ারের সেট করে দেওয়া টাইম, যেটার জন্য পেরেশান মার্চেন্টাইজাররা এবং প্রোডাকশনের লোকদেরকে ফোর্স করতেছে যে তোমরা এই টাইমের ভিতরে এই রেটে কাজটা শেষ করবা। আর পিচ হচ্ছে সেই কথা শুনে পার লট বা পার ব্যাচ প্রোডাকশন দিতে যে পরিমাণ সময় লাগতেছে তাকে বলতেছে হচ্ছে পিচ। ঠিক আছে, তাহলে টক টাইম জিনিসটা কি, মার্চেন্টাইজারদের বায়াররা সেট করে দিছে তোমরা এই লিড টাইমের ভিতরে কাজটা করবা, ওই লিড টাইমে শেষ করতে গেলে ওয়ার্কিং আওয়ার ধরে তোমার রেট বের হয়ে যাবে, যে কত রেটে কত ঘন্টায় কতটুকু কাজ করতে হবে এক্সেট্রা। আর একটা লটের কাজ ওই টক টাইম ফলো করে করতে গেলে লটের কাজ শেষ হতে যত সময় লাগলো সেই সময়টাকে আমরা বলতেছি হচ্ছে পিচ। তাহলে পিচ ইজ ইকুয়ালস টু টক টাইম ইনটু প্যাক সাইজ। প্যাক সাইজ মানে হচ্ছে তুমি যে অ্যামাউন্টের প্রোডাকশন দিছো সেটার সাইজ। এটা ক্যালকুলেশন অনেক ভাবেই করতে পারে, ভলিউমের উপর হতে পারে, লেন্থ ওয়াইডের উপর হতে পারে, কোয়ান্টিটির উপর হতে পারে, অনেক কিছুর উপর হতে পারে জিনিসটা, কিন্তু ক্যালকুলেশন ওই অনুযায়ী হবে, যেটার উপর ধরবা সেই অনুযায়ী হবে। পারপাস কি একটা পিচ ডায়াগ্রাম তৈরি করা, টু ভিজুয়ালি শিডিউল প্রোডাকশন এন্ড ম্যাটেরিয়াল ফ্লো।
মানে বাইরের রিকোয়ারমেন্ট এবং বাস্তবে আমি প্রোডাকশন দিচ্ছি, দুইটার ভিতরে যদি একটা তুলনা করতে পারো, তাহলে মার্চেন্টাইজারের মাথায় রাতে ঘুমানোর সময় চিন্তা হয়ে আসবে যে শিপমেন্টটা ঠিক মতো দিতে পারবো কিনা, শিপমেন্টের জন্য জাহাজ বুকিং করা আছে 30 দিন পরে, তো আমি 30 দিনের ভিতরে কাজটা করতে পারবো কিনা। তো পিচ ডায়াগ্রামের মাধ্যমে সে একটা ভিজুয়ালাইজ করতে পারবে আমি ভালো পজিশনে আছি, ইনশাল্লাহ পারবো। আর যদি না পারে তাহলে আমাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে বা কোনোভাবে ম্যানেজ করে আমাকে এই কাজটা কমপ্লিট করে দিতে হবে যাতে আমার শিপমেন্ট ফেল না হয়। 2 নম্বরে, টু ব্যালেন্স ওয়ার্কলোড অ্যান্ড কন্ট্রোল WIP, ওয়ার্ক ইন প্রোগ্রেস। ওয়ার্ক ইন প্রোগ্রেস টার্মটা তোমরা অ্যাকাউন্টিং এর যারা ম্যাথ করছো সবাই শুনছো, যে ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে হচ্ছে যখন হচ্ছে ফ্যাক্টরির ভিতরে কাজটা চলমান থাকে, তো সেই চলমান কাজের ভিতরে ব্যালেন্স মেনটেন করার জন্য একটা ভালো পিচ ডায়াগ্রাম রাখা জরুরি। আর 3 নম্বর হচ্ছে টু হেল্প ইন সিঙ্ক্রোনাইজিং অপারেশন অ্যান্ড প্রিভেন্ট ওভার প্রোডাকশন। যারা এখনো বুঝো নাই, আমার কথা শুনে বুঝতে সমস্যা হচ্ছে, তাদেরকে একটা সিম্পল ওয়েতে বলি। তোমরা ক্রিকেট খেলায় যে রান রেটের যে ডায়াগ্রামটা দেখো, দুই দলের যখন রান রেটের ডায়াগ্রামটা দেখো, যে 20 ওভার পরে এই দলের কি অবস্থা ছিল, ওই দলের কি অবস্থা ছিল, এই জিনিসটা যখন দেখো, ধরো ওই দলের অবস্থাটা হচ্ছে মানে অপোনেন্টে আগে ব্যাট করছে, আমরা পরে ব্যাট করতেছি, তো অপোনেন্টের রান রেট 25 ওভার পরে কত ছিল, সেটার উপর বেস করে তুমি একটা ভিজুয়ালাইজ করতে পারবে 25 ওভার পর আমি যদি এরকম জায়গায় থাকি আমার জন্য ম্যাচটা খুব একটা ডিফিকাল্ট না, আমার তো টেনশনের কিছু নাই, কাছাকাছি আছি, কভার করে দিতে পারবো। তো পিচ ডায়াগ্রামটা অনেকটা ওই যে রান রেটের যে ডায়াগ্রামটা, ওই ডায়াগ্রামটাও তোমরা চিন্তা করতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে বাইরের রিকোয়ারমেন্ট হচ্ছে অপোনেন্টের রান রেট, আর আমার নিজের যে কাজটা আমি করে যাচ্ছি এটা হচ্ছে আমার পিচ বা আমার টক টাইমের সাথে সম্পর্কযুক্ত। তো পিচ ডায়াগ্রাম আশা করি তোমরা পরীক্ষা আসলে পারবা, এটা শর্ট নোট আকারে আসবে পরীক্ষায় আসলে। এখানে একটা ছোটখাটো স্ট্রাকচার দেওয়া আছে, পরীক্ষায় আমি দিব না। পিচ ডায়াগ্রামের এই যে স্ট্রাকচার নিচেরটা, যে একটা ডায়াগ্রাম দেখতেছো, এইটা নিজের মতো করে একটা এক্সাম্পল তোমরা দিয়ে নিতে পারো, উপরের জিনিসটা দেখার দরকার নাই, উপরে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। কিন্তু নিচের যে ডায়াগ্রামটা আছে এরকম একটা কিছু পরীক্ষায় দেখা দিতে পারো, যদি 4 মার্কসের কোশ্চেন হয়, তোমাদের যদি আমি দেই যে রাইট এ শর্ট নোট অন পিচ ডায়াগ্রাম, পরীক্ষার মার্কস যদি থাকে 4, তাহলে চেলে একটা ভিজুয়াল একটা রিপ্রেজেন্টেশন নিজের মতো করে দিয়ে নিতে পারো, বুঝার তেমন কিছু নাই, কিছু প্যারামিটার ধরবা, ধরে একটা ডায়াগ্রাম করে দিবা। এর ভিতরে রেড লাইন ইন্ডিকেট করতেছে পিচ, ব্লু লাইন ইন্ডিকেট করতেছে টাইম, রিয়েল টাইম, আপার লিমিট আর লোয়ার লিমিট দুইটা ধরে একটা এরকম একটা কিছু আঁকায় দিতে পারো, চেলে নাও পারো, এত ইম্পর্টেন্ট কিছু না পরীক্ষার জন্য। তো এই গেল, তাহলে আমাদের 3টা কোশ্চেন দেখো ব্যাক টু ব্যাক, এগুলো ছোট কোশ্চেন, একসাথে আমি শর্ট নোট আকারে দিতে পারি 6 মার্কসে, 2 2 2 করেও, তাহলে খালি ডেফিনেশন দিলেই চলবে। আমাদের কোশ্চেন গুলা কি ছিল? রেকর্ডিং টাইম, পারফরমেন্স রেটিং, আর হচ্ছে পিচ ডায়াগ্রাম। 3টা ছোট কোশ্চেন, রাইটে শর্ট নোট আকারেও দিতে পারি পরীক্ষায়, আবার চাইলে আলাদাভাবে একটু বড় আকারে মানে 4 মার্কসের কোশ্চেনও দিতে পারি, দুইভাবেই হচ্ছে পরীক্ষায় আসতে পারে কোশ্চেনটা। গেল আমাদের এরপরের টপিকস হচ্ছে লাস্ট আর একটা টপিকসই বাকি, এতক্ষণ মনোযোগ দিয়ে যারা শুনছো বা চেষ্টা করছো বুঝার, আর একটু 2 3 মিনিটেই ছেড়ে দিব ইনশাল্লাহ। সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ মোশন স্টাডি। মোশন স্টাডি জিনিসটা কি? এ কি অ্যাসপেক্ট অফ ওয়ার্ক স্টাডি focuses on optimizing the movement of individuals while performing tasks to improve efficiency and reduce fatigue। মানে অবজারভেশনের উপর বেস করে ডিসিশন নেওয়া। যেমন তোমরা ফ্যাক্টরিতে গেলে দেখবা লেবারদের আজকাল মানে যারা হচ্ছে খাওয়া, বিশাল ডাইনিং রুম আছে সুন্দর মতো ভাগ করা, এবং সেই অনুযায়ী একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে তাদের হচ্ছে হাত ধোয়ার জায়গা আছে, একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে তাদের হচ্ছে কি বলবো ওয়াশরুমের ব্যবস্থা আছে, একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে খাবার যেখান থেকে সার্ভ করে ব্যবস্থা আছে। কারণ কি অবজার্ভ করে দেখছে বেস্ট ওয়ে কি, যেহেতু ধরো লাঞ্চ ব্রেক থাকে 40 থেকে 45 মিনিট, 30 থেকে 45 মিনিটের মতো লাঞ্চ ব্রেক, কোনো কোনো জায়গায় 1 ঘন্টাও দেয় তবে রেয়ার, তাহলে ওই সময়টা খুবই অর্গানাইজ ওয়েতে লেবারদের নষ্ট করা যাবে না, যেখানেই কাজ করতেছে দল বেঁধে যে লাঞ্চের ওখানে বসে লাঞ্চ করে, প্রেয়ারের ব্যবস্থা থাকলে পড়ে, আবার একটু এদিক ওদিক 5 7 মিনিটের মধ্যে আবার জায়গা মতো ব্যাক করা। তার মানে পুরো জিনিসটা কিন্তু আনপ্ল্যান না, পুরো জিনিসটা অবজারভেশনের উপর বেস করেই করা হয়, কোন জায়গায় তাদের খাওয়ার জায়গাটা থাকলে সবচেয়ে বেশি এফেক্টিভ ওয়েতে তারা খেয়ে আবার সময় মতো কাজে ব্যাক করতে পারবে, কিভাবে হাত ধুলে বা ওয়াশরুমে গেলে তাদের
হচ্ছে সময়ের ব্যাঘাত ঘটবে না। তারপরে বিভিন্ন ডিপার্টমেন্টের শিডিউল কিন্তু 30 মিনিট গ্যাপ গ্যাপ করে দেওয়া থাকে খাওয়ার সময়টা। যেমন নিটিং সেকশনে সবাই এসে এখন বসবে, 30 মিনিট পরে হচ্ছে ডাইং সেকশনে সবাই এসে ওখানে বসবে। যেসব ফ্যাক্টরি মোশন স্টাডি ফলো করে তারা কিন্তু এই জিনিসগুলো সিকুয়েন্সিয়াল মেনটেন করে তারা হচ্ছে সবকিছু করতে পারে। মানে ডিভিশন অফ টাইম, ডিভিশন অফ লেবার, সবকিছু একটা স্টাডির মাধ্যমে অ্যানালাইসিস করে প্ল্যান্ড ওয়েতে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করা। এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে মোশন স্টাডি। মোশন স্টাডির গোলটা কি? দ্য গোল ইজ টু এস্টাবলিশ দ্য মোস্ট এফিশিয়েন্ট ওয়ে টু ডু এ জব বাই এক্সামিনিং অ্যান্ড অপটিমাইজিং দ্য মোশনস ইনভলভ। তার মানে ভালো মতো অবজার্ভ করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। এটার সবচেয়ে ভালো এক্সাম্পল, যেহেতু খেলার এক্সাম্পলই দিচ্ছে, আর একটা দিই। ধরো একজন বলার, স্পিন বলার বল করতে এসে হাত হচ্ছে ওই যে কত ডিগ্রির চেয়ে বেশি বাঁকে, তাহলে সমাধান কি? তাকে ওই বায়োমেকানিক্স এর জন্য অস্ট্রেলিয়া বা ইউকে, বাংলাদেশে তো আসলে এখনো ওইভাবে ডেভেলপ হয় নাই এই জিনিসগুলো, ওই বায়োমেকানিক্যাল ল্যাবে তাকে নিয়ে যায়। সে ওইখানে যে 2 ওভার বল করে, আর্মার, তারপরে স্ট্রেট বল, নর্মাল স্টক বল, কি কি সব বল করে, তারপরে তার প্যাটার্ন অনুযায়ী কত ডিগ্রি বাঁকলো সেই জিনিসটা বের করে একটা রেজাল্ট দেয় যে তোমার চাকিং হচ্ছে, তুমি ইলিগেল, তুমি বল করতে পারবা না। তখন ওই ল্যাবেই আবার সে কাজ করে, ওই ল্যাব বা সিমিলার কোনো ল্যাবে কাজ করে তার যে বোলিং অ্যাকশন, সেই বোলিং অ্যাকশনের উপর বেস করে কতটুক সে মডিফাই করতে পারবে যাতে সে ইন্টারন্যাশনাল লেভেল পর্যায়ে খেলতে পারে আবার। সো খুব বেশি চেঞ্জ না, অল্প একটু মাইনর অ্যাডজাস্টমেন্ট করে অথবা অ্যাকশনের ভিতরে দুই একটা আননেসেসারি মুভমেন্ট কমায় বা বাড়ায় সে কিন্তু আবার চেষ্টা করে ইন্টারন্যাশনাল স্টেজে ফিরে আসার। যে প্রসেসটা ফলো করে আসে বা যে প্রসেসের মাধ্যমে তার বোলিং অ্যাকশনকে লিগ্যাল বা ইলিগ্যাল ডিক্লেয়ার দেওয়া হলো, ওই জিনিসটাই কিন্তু আসলে মোশন স্টাডি। আমি এইভাবে না বুঝে ওইভাবে বুঝালে হয়তো তোমরা ক্লিয়ারলি বুঝছো আসলে মোশন স্টাডির কাজটা আসলে কি। আননেসেসারি মুভমেন্ট অথবা যে মুভমেন্ট প্রোডাক্টিভিটি হ্যাম্পার করতেছে সেগুলোকে এলিমিনেট করা এবং বেস্ট আউটপুটটা যেভাবে দিতে পারে সেটা ইনশিওর করা ইনফ্রাস্ট্রাকচারালি, যে স্টাডির মাধ্যমে করা হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে। স্যার তাইলে মিউট হয়ে গেছেন। মিউট হয়ে গেছি স্যার এখন আমি? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাইলে মোশন স্টাডি জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিন্সিপালস অফ মোশন স্টাডি পরীক্ষা আসলে এটাও শর্ট নোট। তাহলে তোমাদের হাতে 4টা ছোট কোশ্চেন চলে আসছে, এখান থেকে শুরু। রেকর্ডিং টাইম, পারফরমেন্স রেটিং, এখানে একটা ছোট ম্যাথ আছে পারফরমেন্স রেটিং এর উপর, পিচ ডায়াগ্রাম, আর তারপর হচ্ছে প্রিন্সিপালস অফ মোশন স্টাডি। আশা করি তোমরা পরীক্ষায় যদি একসাথে দেই 2 মার্কসের 4টা 8 মার্কসের কোশ্চেনও দিতে পারি ছোট নোট, তাহলে 2 লাইন 3 লাইন করে লিখে দিলেই হবে। ইন্ডিভিজুয়াল কোনো একটা টপিকস এর উপর টার্গেট করে দিলে ম্যাক্সিমাম 3 থেকে 4 মার্কসের বেশি উঠবে না, এর ভিতরেই কনক্লুড হবে। তাহলে আমাদের লেকচারটা আজকে ক্লিয়ার করলাম, যেটা হচ্ছে আমাদের লেকচার 4। লেকচারটার হেডলাইন হচ্ছে ওয়ার্ক স্টাডি। কোশ্চেন গুলো আবার দেখো। কোশ্চেন নাম্বার 1-এ ছিল ডেফিনেশন অফ ওয়ার্ক স্টাডি, কম্পোনেন্ট অফ ওয়ার্ক স্টাডি। কোশ্চেন নাম্বার 2-এ ছিল পারপস অফ ওয়ার্ক স্টাডি, এটা বড় কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3 ইম্পর্টেন্স অফ ওয়ার্ক স্টাডি, এটা অ্যাকচুয়ালি পারফরমেন্সটা ভালো মতো পড়লে অটো অ্যান্সার করতে পারবা। আর দুইটা মার্চ করে দিলে একটু বেশি বড় করে অ্যান্সার করার চেষ্টা করো, 8 মার্কস থাকতে পারে পরীক্ষায়। স্টেপস ইন মেকিং এ টাইম স্টাডি, এটা বড় কোশ্চেন হবে ডেফিনেটলি, সিকোয়েন্স মেনটেন করতে হবে, উল্টাপাল্টা সিকোয়েন্সে অ্যান্সার করবা না কেউ, মার্কস কাটা যাবে। আর বাকি যে কোশ্চেন গুলো এগুলোর উপর হচ্ছে শর্ট নোট, শর্ট কোশ্চেন অথবা একটু 2-3 লাইন বেশি, আর ম্যাথ যেটা আছে ম্যাথ করে দিবা। তাহলে এটা হচ্ছে কমপ্লিট একটা প্যাকেজ। পড়লে আশা করা যায় তোমরা মোটামুটি রিজনেবল অ্যামাউন্ট পরীক্ষায় লিখতে পারবা। তো মোটামুটি লেকচার এখানে কমপ্লিট। তোমাদের একটু ফিডব্যাক আশা করতেছি, তোমাদের কারো কোনো ফিডব্যাক আছে কিনা পরীক্ষার জন্য বা আদার্স কোনো ইস্যুতে, যেটা জানতে চাও আমার কাছে? কারো কি কোনো ফিডব্যাক আছে এই লেকচারের উপর, নাকি সবাই ক্লিয়ার মোটামুটি পরীক্ষায় কিভাবে অ্যান্সার করতে হবে? এই স্যার আসসালামু আলাইকুম স্যার। চার ওয়ালাইকুম নাম্বার আসসালাম। 4 নাম্বার প্রেজেন্টেশন বা 4 নাম্বার পিডিএফ, আই গেস স্যার ওয়ার্ক স্টাডিজ, এখান থেকে স্যার এক সেট আসবে নাকি এক সেটের বেশি আসবে? না, আমার যে প্ল্যান, যেহেতু তোমাদের লেকচারই লিমিটেড,
এর বেশি দিব না, কারণ এটা কন্টেন্ট দেখছোই, টপিকস খুব বেশি দেওয়ার মতো আসলে নাই। 3টা বড় কোশ্চেন আর 4টা ছোট কোশ্চেন, তো এইগুলোর ভিতরে প্যাকেজ করে 12র বেশি আসলে ডিফিকাল্ট প্রোভাইড করা আর কি। তো এর বেশি আসবে না, এক সেটই ধরে নাও এই। স্যার আর লাস্টের 3টে টপিক জাস্ট ওই মানে ডেফিনেশন গুলো বা পড়লেই বা শিখলেই হয়ে যাবে, ইন ডেপথ হ্যাঁ, আর এত। পারফরমেন্স রেটিং এর ম্যাথটা করো, ডেফিনেশন ইজ মোর দেন এনাফ, আর পারফরমেন্স রেটিং এর ম্যাথটা একটু দেখো, এটা ছোট ম্যাথ তো, পরীক্ষায় ম্যাথ আকারে দিতে পারি, তো এটা একটু দেখো আর কি পারফরমেন্স রেটিং এর এই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আর বাকি কারো কি কোনো ফিডব্যাক আছে, কিছু জানতে চাও, নাইলে আমরা ক্লোজ করে দিব আজকের মতো। তো বাকিরা যারা ক্লাসটা করেছো ঠিক আছে কিনা? আচ্ছা, থ্যাংক ইউ, আমি তাহলে ক্লোজ করে দিলাম। ভালো থাকো সবাই। টিএম এর সাথে পিপিসি সেশন শেষ, মোটামুটি সবই কভার করে দিছি। আর ফ্যাব্রিক আর ইয়ানের জন্য আমি দেখি সিয়ারদের সাথে কথা বলে আমি পরের সেশনটা করবো, আজকেই সেট করে নিব যে কবে পরের সেশনটা নেওয়া যায়। আর ইয়ানের সাথে তো আমার আরেকটা কোর্স আছে, টিএম এর সাথেও আরেকটা কোর্স আছে, ওটা আলাদাভাবে আলোচনা করে নিব। তো ঠিক আছে, আমি তাহলে আজকে এখানেই ক্লোজ করে দিচ্ছি। ভালো থাকো সবাই, ইনশাল্লাহ পরে আবার সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম Good night. ওয়ালাইকুম আসসালাম, গুড নাইট। স্যার। ওয়ালাইকুম আসসালাম, গুড নাইট। ওয়ালাইকুম আসসালাম।